আমরা তাহলে শুরু করি। সবাই তাহলে খেয়াল করো, হ্যাঁ? একটু রেসপন্স করবা। তো তোমাদের মনে আসছে নিশ্চয়ই, দেখো আমরা এই যে ম্যাটেরিয়াল 4, হ্যাঁ, ডিসি অ্যান্ড ট্যানজেন্ট রেসপন্স নিয়ে আমি পড়াশোনা শুরু করছি। হুম? তো একটা ডিসি সিগন্যালে আমাদের ট্রানজিস্টর বা ডিভাইসটা, হ্যাঁ, কেমন রেসপন্স করে, হুম? আবার ট্যানজেন্ট রেসপন্স অর্থাৎ অল্টারনেটিং কোনো সিগন্যাল, হ্যাঁ, এবং সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সির সাথে সে কতটা কোপ আপ করতে পারবে, কত হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন আমি আমার ডিভাইসকে ইউজ করতে পারবো। এই সব কিছুই আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স এটার উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, এবং তার ডিসি রেসপন্সের উপরেও তার পারফরমেন্সটা নির্ভর করে। এই জন্য আমরা তার ডিসি রেসপন্স, ট্রানজিয়েন্ট রেসপন্স এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে একটু আগ্রহী। হুম তো তোমাদেরকে অলরেডি বলে ফেলছি যে দেখো ডিসি ট্রান্সফার কার্ভ এটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। হুম তো ডিসি ট্রান্সফার কার্ভটা নিয়ে তোমাদের কথা বলছি। ডিসি ট্রান্সফার কার্ভটা কি জিনিস? ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজ কিভাবে চেঞ্জ হয় সেই রিলেশনশিপটা হচ্ছে ডিসি ট্রান্সফার কার্ভ। তো যদি একটা ইনভার্টারের ডিসি ট্রান্সফার কার্ভ, তাহলে দেখো ইনপুট ভোল্টেজ যখন জিরো তখন আউটপুট ভোল্টেজ অন, ও অ্যাক্সিস আউটপুট ভোল্টেজ, এবং ইনপুট ভোল্টেজ যখন অনের রেঞ্জে চলে গেছে আউটপুট ভোল্টেজ তখন জিরোতে ফল ডাউন করছে। হুম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি রেসপন্স বা ডিসি ট্রান্সফার কার্ভ। এবং এই যে তার স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে, তার স্টেট চেঞ্জ হচ্ছে, তো কোন রিজিয়নে কোন ট্রানজিস্টর কোন অপারেটিং মোডে ছিল। যেমন রিজিয়ন এ, হ্যাঁ, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা যখন এনমসের থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম, 0 to লেস দ্যান দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ অফ দ্য এনমস, ততক্ষণ এই যে এ রিজিয়ন, অর্থাৎ ইনপুট তখন স্টিল জিরো, আউটপুট অন। সে সময় অ্যাকচুয়ালি কি আছে, এনমসটা কাট অফ রিজিয়নে আছে, হ্যাঁ, যেহেতু এনমসের থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম ভোল্টেজ অ্যাপ্লাই করা, অর্থাৎ এনমস অফ আছে, তখন কন্ডাকশনে আছে কে, স্টিল পিমস। বাট আউটপুট ভোল্টেজ যেহেতু নিয়ারলি ইকুয়াল টু ভিডিডি অর ইকুয়াল টু ভিডিডি, তার মানে কি পিমসের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু খুবই কম। সোর্স টার্মিনালও ভিডিডিতে, আবার ড্রেন টার্মিনালও ভিডিডিতে, এই জন্য সে তখন লিনিয়ার মোডে। যখন আউটপুট ভোল্টেজটা ফল করবে তখন পিমসের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স সব থেকে ম্যাক্সিমাম হতে থাকবে তখন, হ্যাঁ, তখন লিনিয়ার থেকে আস্তে আস্তে সে স্যাচুরেশনে চলে যাবে। এরপর যখন পুরোপুরি এনমসটা কন্ডাকশনে থাকবে তখন সে কি হবে বলতো, কাট অফে চলে যাবে। এরকম ভাবে তুমি প্রত্যেকটা রিজিয়নের জন্য কোন ট্রানজিস্টর কখন এনমস লিনিয়ারে, কখন পিমস লিনিয়ারে, কখন কে স্যাচুরেশনে আছে, এগুলো আমরা এই চার্ট থেকে এখান থেকে বুঝতে পারি, অপারেটিং রিজিয়ন। যাই হোক, এরপর আমরা তোমাদেরকে বলতে চেয়েছি যে জায়গাটা, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, অর্থাৎ ইনপুট চেঞ্জ হলে আউটপুটটা কিভাবে ভ্যারাই করবে। তো এই যে ইনপুটটা হঠাৎ করে আমরা এখানে চেঞ্জ করছিলাম, টি0 টাইম পরে যে আমরা হঠাৎ করে একটা স্টেপ সিগন্যাল অ্যাপ্লাই করলাম, করার পরে আমরা আউটপুটের রেসপন্সটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা এখান থেকে ফলো করলাম। আচ্ছা, তো এটাকে আমরা বলছিলাম ইনভার্টারের স্টেপ রেসপন্স বলছিলাম এটাকে আমরা, হ্যাঁ, এটা কিন্তু ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, ট্রানজিয়েন্ট মেথড, যে চেঞ্জিং ইনপুটের জন্য আউটপুটটা কিভাবে রেসপন্স করবে সেটা। তো এখান থেকে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে ইনভার্টার, হ্যাঁ, বা সিমস বেস ডিভাইসগুলার রেসপন্সটা কেমন, ফার্স্ট অর্ডার আরসি নেটওয়ার্কের মতো, হ্যাঁ। তো এই ফার্স্ট অর্ডার আরসি নেটওয়ার্কের মতো এই এটার যখনই আমরা এটার বিহেভিয়ার আমরা পেলাম, তখনই আমরা এখান থেকে ডিলে ক্যালকুলেট করার একটা ওয়ে আমরা পেয়ে গেলাম। তো ডিলে কি, কোনো ইনপুটে, কোনো সার্কিট বা গেট বা ট্রানজিস্টরের ইনপুটে কোনো চেঞ্জ আনা হলে করেসপন্ডিং চেঞ্জটুকু আউটপুটে পেতে যে টাইম লাগে সেটাকে আমরা ডিলে বলি সচরাচর, হ্যাঁ, টাইম ডিলে, কতটুকু সময় দেরি হচ্ছে। তো আমরা তোমাদেরকে মেইন দুইটা টাইপের ডিলের কথা বলছি, কন্টামিনেশন ডিলে, একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে হচ্ছে সার্কিটের ম্যাক্সিমাম ডিলে, আর কন্টামিনেশন ডিলে হচ্ছে মিনিমাম ডিলে। পসিবল ম্যাক্সিমাম ডিলে হচ্ছে প্রোপাগেশন ডিলে, আর পসিবল মিনিমাম ডিলে হচ্ছে কন্টামিনেশন ডিলে। তো এখান থেকে আমরা রাইজিং এর ক্ষেত্রে এবং ফলিং এর ক্ষেত্রে এবং অ্যাভারেজ প্রোপাগেশন ডিলে, অনুরূপভাবে ফলিং, রাইজিং এবং অ্যাভারেজ কন্টামিনেশন দিলে আমরা এখান থেকে আমরা ডেফিনিশন তোমাদেরকে দেখিয়েছি। তো আর দুইটা জিনিস আমরা দেখছি এখানে, সিম্পল রাইস টাইম কি, 20% to 80% রাইস করতে কোনো একটা ওয়েভ ফর্ম যে টাইম নেই তাকে আমরা রাইস টাইম বলি। ফল টাইম, কোনো একটা ওয়েভ ফর্ম 80% থেকে এটার স্টেডি স্টেটের 20%-এ ফল ডাউন করতে যে টাইম লাগে তাকে আমরা ফল টাইম বলে। এখান থেকে সিমুলেটেড ইনভার্টারের ডিলে আমরা এখান থেকে দেখছি। এরপর আমরা ডিলে এস্টিমেশন করব কোন থিওরির উপর ভিত্তি করে, এটা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করছিলাম কি বলতো,
যেহেতু আমরা একটা স্টেপ রেসপন্স এইমাত্র দেখে আসলাম ফার্স্ট অর্ডার আরসি নেটওয়ার্কের মতো, তো এখান থেকে আমরা সিমস বেসড ডিভাইসগুলোর রেসপন্স বা ডিলে টাইম বের করার একটা ওয়ে আমরা এখান থেকে খুঁজে পাই। সেটা কি? ওই যে যেমন হচ্ছে একটা আরসি নেটওয়ার্কের টাইম কনস্ট্যান্ট টাউ, সেটা কি আমাদের ইনফরমেশন দিত সার্কিটের রেসপন্সটা কতটা স্লো নাকি কতটা ফাস্ট সেটা। ঠিক সেরকম টাউ ইজ ইকুয়াল টু যেমন আরসি ছিল, এখানে প্রোপাগেশন ডিলে টিপিডি ইজ ইকুয়াল টু আমরা আরসি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স এই দুইটার গুণফলের মাধ্যমে আমরা ডিলেটা পাবো, যেখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে ইফেক্টিভ অন স্টেট রেজিস্ট্যান্স আমাদের ডিভাইস বা আমাদের যেটাকে বলবো আমরা আইসি বা চিপ যাই বলো, আর সেটা হচ্ছে টোটাল আউটপুট নোডের টোটাল ইফেক্টিভ ক্যাপাসিটেন্স। তো রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালুর উপরেই অ্যাকচুয়ালি সার্কিটের রেসপন্সটা নির্ভর করে। এই দুইটার গুণফলের মানের উপর যত গুণফল বেশি হবে তত বুঝবা যে সার্কিট চার্জিং হইতে তত টাইম নেবে, ডিসচার্জিং হইতে তত টাইম নেবে। এই ভ্যালুর মান যত কম হবে আমরা তত বুঝবো যে চার্জিং ডিসচার্জিংটা তুলনামূলক ফাস্ট হবে। আচ্ছা, তো এরপরে আমরা ইফেক্টিভ রেজিস্ট্যান্সের ডেফিনেশন দিয়েছিলাম তোমাদেরকে এবং বলছিলাম যে এই যে অপারেটিং রেঞ্জের মধ্যে যে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু ড্রেন ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, হ্যাঁ ড্রেন সোর্স কারেন্ট, এই ফর্মুলা দিয়ে আমরা একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স ফিক্সিয়াস একটা কাল্পনিক রেজিস্ট্যান্স আমরা এখান থেকে কনসিডার করতে পারি, যেটাকে আমরা ডিলে ক্যালকুলেশন ইউজ করতে পারবো। বাট বি কেয়ারফুল, এটাকে কিন্তু আমরা কারেন্ট ক্যালকুলেশন করতে এই ইফেক্টিভ ফিক্সিয়াস রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা বের করতে পারবো না, কারণ এটা কিন্তু কোনো লিনিয়ার কোনো ডিভাইস নয়, লিনিয়ার কোনো কম্পোনেন্ট নয় যেখানে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ লিনিয়ার আছে, যে কোনো সময় ভোল্টেজকে তার কারেন্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কারেন্ট পাবো এমন কিন্তু না। শুধুমাত্র এখান থেকে আমরা এই আর দিয়ে আমরা কি করতে পারবো, ডিলেটাকে আমরা প্রেডিক্ট করতে পারবো রাফলি। তো এরপরেই দেখো আমরা যে কোনো মস ডিভাইসকে, আচ্ছা এখন আমরা দেখো আমরা স্লাইড থেকে হ্যান্ড রিটেন ম্যাটেরিয়ালটাতে সুইচ করছি, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমি কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস ডেটের পড়াশোনা এখন আমরা একটু রিকল করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, কারণ আজকে আমাদের এই নলেজগুলো আবার কাজে লাগবে। হ্যাঁ, এই জন্য আমরা একটু আমাদের শেখা জিনিসগুলো আবার একটু ঝালাই করে নিয়ে আসছি। তো এরপর আমরা কি শিখছিলাম যে যে কোনো মস ট্রানজিস্টরকে আমরা তার ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার দিয়ে রিপ্লেস করব। তো যে কোনো মস ট্রানজিস্টর তার ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার কি কি দিয়ে রিপ্লেস করছিলাম তাকে আমরা কেউ বলতে পারবা? এনিওন? একটা মস ডিভাইসকে ডিল এস্টিমেট করার জন্য তার ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার দিয়ে আমরা রিপ্লেস করতে চাই, কয়টা জিনিস বলছিলাম, কি কি প্যারামিটার আসবে এখানে, কি কি কম্পোনেন্ট আসবে? সুইচ আর সি। হ্যাঁ, ভেরি গুড। দেখো ইফেক্টিভ রেজিস্ট্যান্স, অনস্টেড রেজিস্ট্যান্স আর, ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স প্রত্যেকটা টার্মিনালে, আর একটা কি আসবে, আইডিয়াল সুইচ। আইডিয়াল সুইচ, ভেরি গুড। তাহলে এখান থেকে এবার তাহলে আমরা একটু দেখে নিই, আমি আর এগুলো আর বারবার লিখছি না, খেয়াল করো। এই যে সে এটা কে টাইমস ওয়াইডার, অর্থাৎ কে টাইমস ওয়াইড বেশি একটা এনমস, তো তাকে তার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো কিভাবে আমরা রিপ্লেস করতে পারি। যেহেতু কে টাইমস উইথ এই জন্য গেট ক্যাপাসিট্যান্সটা কেসি টাইম হয়ে গেছে, হ্যাঁ সি নর্মালি। আচ্ছা, ইউনিট উইথের জন্য আমরা একটু ভ্যালুগুলো বলি। ফর এনমস ইউনিট, এনমসের জন্য রেজিস্ট্যান্স আর, প্রত্যেকটা টার্মিনালের ইন্ট্রোডিউস ক্যাপাসিট্যান্সের মান সি, আর আইডিয়াল সুইচ তো আইডিয়াল সুইচই। এরপরে যখনই সেটা ইউনিট ওয়াইড না হয় কে টাইমস বেশি উইথ হবে, তখন রেজিস্ট্যান্সটা কী হয়ে যাবে, আর বাই কে, ক্যাপাসিট্যান্স কে গুণিতক হয়ে যাবে, কারণ আমরা জানি কি রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু উইথ, ক্যাপাসিট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু উইথ, আর সুইচ তো সুইচের, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর পিমসের জন্য কি বলছিলাম? পিমসের জন্য এটা রিলেশনশিপটা জানতে গেলে আমাদের মিউ এন আর মিউ পি অর্থাৎ ইলেকট্রন আর হোলের রিলেশনশিপটা আমাদেরকে আগে জানতে হবে। তো মিউ ইজ ইকুয়াল যদি 2 মিউ পি এন কনসিডার করি, তাহলে একটা ইউনিট পিমস, বি কেয়ারফুল, ফর ইউনিট পিমস রেজিস্ট্যান্স হবে 2 আর, হোল যে ইলেকট্রনের থেকে ছোলো, সেটাকে আমরা এই যে রেজিস্ট্যান্স ডাবল করে আমরা এই জিনিসটাকে অ্যাকাউন্ট করলাম, হিসাবের মধ্যে নিয়ে চলে আসলাম। ক্যাপাসিট্যান্স নর্মাল সি, এবং আইডিয়াল সুইচ তো আইডিয়াল সুইচই। যখনই এটা কে টাইমস হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে 2R বাই কে, ক্যাপাসিট্যান্স কেসি অ্যাজ ইউজুয়াল, এবং আমাদের আইডিয়াল সুইচ তো আইডিয়াল সুইচ। জাস্ট এটা যদি মিউ এন ইজ ইকুয়াল টু 3 মিউ পি বলা থাকতো,
তাহলে সেখানে কি হয়ে যেত, 2R এর জায়গায় এটা 3R হয়ে যেত, সি তো সি, সুইচ অ্যাজ ইউজুয়াল। তখন এটা হয়ে যেত কে টাইমস উইথ হলে তখন কি হতো, থ্রাইস আর বাই কে ক্যাপাসিট্যান্স কেসি আর সুইচ তো সুইচ। এই মনে পড়ছে এই জিনিসগুলো? বিস্তারিত দেখাচ্ছিলাম তোমাদের ক্লাসে সবাইকে। খেয়াল আছে তোমাদের এই জিনিসগুলো? একটু রেসপন্স করো তো। জি স্যার। খেয়াল আজকে আমাদের লাগবে। তোমাদের সবাইকেই বলছিলাম যে যতটুকু জাস্ট এই ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার গুলা জাস্ট রিপ্লেস করা বোথ এনমস পিমস ইউনিটের জন্য, আর হচ্ছে আমাদের আরবিটারি কে টাইমস উইথ যদি ওয়াইডার যদি হয় সেক্ষেত্রে কি হবে। তো এইগুলা এখানে আছে দেখো। তাহলে একটা এই যে কে টাইমস ওয়াইড, তাহলে কেসি কেসি কেসি, রেজিস্ট্যান্স অনস্টেট রেজিস্ট্যান্স আর বাই কে, এটা তো আইডিয়াল সুইচ গেল। এবং একটা জিনিস এখান থেকে নোটিস করতে বলছি যে এনমসের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের অপর টার্মিনাল, একটা টার্মিনাল তো গেট সোর্স ড্রেন, অপর টার্মিনালগুলো সবগুলো গ্রাউন্ডেড, কারণ এনমসের বডি গ্রাউন্ডেড থাকে, বি কেয়ারফুল। আচ্ছা, অনুরূপভাবে পিমসের যে রিলেশনশিপগুলো আমি এখন বলছি সেগুলো এখানে খুঁজে পাচ্ছ তোমরা। মিউ এন ইজিক্যাল টু 2 মিউ বলো, 2 মিউ পি, এই জন্য 2 আই আর বাই কে। এখানে যেটা তোমরা নোটিস করবে সেটা হচ্ছে দেখো সোর্স গেট ড্রেইন ক্যাপাসিট্যান্সগুলোর অপর টার্মিনাল গুলো সব ভিডিডিতে, কারণ এখানে বডিটা ভিডিডিতে আমাদের কানেক্ট করা থাকে। আর মিউ এন ইজিক্যাল টু 3 মিউ পি হলে কি হবে সেই চেঞ্জ তোমাদেরকে আমি বলে দিয়েছি, এখানে সামারিটাও বলে দেওয়া আছে, এটা তোমাদেরকে দেখিয়েছি আমি। এ পর্যন্ত আসতে পারছো সবে? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করো এখানে দেখো এই যে আর সি ভ্যালু, এই যে আর আর সি, এগুলোকে তো আমরা নমিনাল, হ্যাঁ, রেজিস্ট্যান্সকে আর ক্যাপাসিট্যান্সকে সি ধরে নিয়েছি হিসাবে সুবিধার্থে, বাট এইগুলার অ্যাকচুয়াল ভ্যালুগুলা ইন রিয়েলিটি কেমন ধরনের হয়। তো ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো খেয়াল করো 2 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। দেখছো আমরা যে গেট ক্যাপাসিট্যান্স সোর্স ডিফিউশন ক্যাপাসিট্যান্স হিসাবে সুবিধার্থে সবগুলো সমান ধরে নিয়েছি, যে যদি এগুলো কিন্তু পুরোপুরি সমান নয়। হুম তো আমরা হিসাবের ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য এদেরকে সমান ধরে নিয়েছি, সবগুলোকেই সি ধরে নিয়েছি। দেখছো তো সেগুলোর মান কেমন রেঞ্জের, 2 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। যদি তুমি 0.5 মাইক্রোমিটার, 0.6 মাইক্রোমিটারের এই রেঞ্জের ফিচার সাইজ টেকনোলজি নোড বা গেট লেন্থ বা চ্যানেল লেন্থের ডিভাইস নিয়ে তুমি কাজ করো, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের মানগুলো 2 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। খেয়াল করো যখনই, খেয়াল করো যখনই তুমি আরো স্কেল ছোট করে নিয়ে আসবে, দেখো কোথায় 0.6 মাইক্রোমিটার, আর তার থেকে অনেক গুণ কম, কিন্তু এটা দেখো 65 ন্যানোমিটার, মাইক্রোমিটার থেকে ন্যানোমিটার রেঞ্জে চলে আসছে আমরা। তো যখনই ন্যানোমিটার রেঞ্জে চলে আসবো আমরা, তার থেকে 10 গুণ ছোট এটা, খেয়াল করো। তো এই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিট্যান্সের মানটা দেখছো কমে আসছে, তখন এই স্কেলে এই ফিচার সাইজে তখন হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের নমিনাল ভ্যালুগুলো থাকবে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। পার মাইক্রোমিটার মানে কি, পার ইউনিট উইথ, পার ইউনিট উইথ, উইথটা এখানে আমাদের ভ্যারিয়েবল হিসেবে থাকে। রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু খেয়াল করো, 0.6 মাইক্রোমিটার ফিচার সাইজে আমাদের রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু থাকবে 10 কিলো ওহম রেঞ্জের, হ্যাঁ, মাইক্রোমিটার। এরপরে যখনই 65 ন্যানোমিটার রেঞ্জে এটাকে তুমি নামিয়ে নিয়ে আসবে ফিচার সাইজ বা ট্রানজিস্টরগুলোকে ছোট করে ফেলবা, তখন এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেখছো ড্রাস্টিক্যালি ফল করছে। 10 কিলো ওহম কোথায়, এটা 1.25 কিলো ওহম। তো জাস্ট এই ভ্যালুগুলো একটু আমরা দেখে আইডিয়া রাখবো যে এই যে আর সি, এগুলো আমরা হরহামেশা ব্যবহার করছি আমাদের সার্কিটে। এই আরটা আসলে অ্যাকচুয়ালি আর বলে তো কিছু নাই, এই আরের তো একটা মান আছে, সেই মানগুলো কেমন এগুলো আমরা একটু এখান থেকে আইডিয়া রাখবো। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, কোনো জিনিস 10 নাকি 100 এরকম একটা আইডিয়া আমাদের থাকা লাগবে, ক্লিয়ার? আচ্ছা, এখানে খেয়াল করো ডিলে মডেল কম্প্যারিজন। এই যে ডিলে ক্যালকুলেশন, খেয়াল করো এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে ভি, হ্যাঁ, আউটপুট ভোল্টেজ। তো খেয়াল করো যে এখানে 3টা মডেল দেখানো হয়েছে। কম্প্যারিজনটা একটু খেয়াল করো। দেখো এই যে ব্লু কালার, এটা কি শকলি মডেল, যেটা তোমাদেরকে ওই যে ভিডিওটা দিয়ে দিয়েছি আমি, 3টা অপারেটিং রেঞ্জ ওখান থেকে আমরা ডিরাইভ করে নিয়ে এসেছি, ওটা হচ্ছে ফার্স্ট অর্ডার শকলি মডেল। হ্যাঁ, তো শকলি মডেল বলছি সিম্পলিফাইড মডেল, সেটা যে ডিলে এস্টিমেট করে সেটা দেখো এই যে ডিলেটা এইভাবে এস্টিমেট করে, খেয়াল করো। ডিলেটাকে দেখো, সেটা কিন্তু খুব দ্রুত ফল করছে। হুম খুব দ্রুত সেটেল হইতে যাচ্ছে, দেখছো জিরোতে নামতে যাচ্ছে খুব দ্রুত। এরপরে ডটেড যে লাইনটা, এটা হচ্ছে আরসি ডিলে মডেল বি। খেয়াল করো আমরা যেটা, এই যে আরসি ডিলে মডেল আজকে আমরা যেটা দিয়ে আমরা ম্যাথমেটিক্স করব বা আর আর সি এর গুণফল দিয়ে আমরা শর্টকাটে যেটা বের করতে চাচ্ছি, দেখছো
আরসি ডিলে মডেলটা খেয়াল করো, এটা কিন্তু ওভার এস্টিমেট করছে কিছুটা। কারণ কি, অ্যাকচুয়াল ডিলে সেটাকে আমরা কি, এই যে বি, খেয়াল করো একটা স্পাইস মডেল, হ্যাঁ, সলিড এই যে ব্ল্যাক যেটা, এটা কিন্তু স্পাইস মডেল দিয়ে আমাদের ইভ্যালুয়েট করা বা সিমুলেট করা, এটা হচ্ছে ডিলে। তো এইটাকে আমরা অ্যাকচুয়াল হিসেবে ধরতে পারি, ঠিক আছে। তো দেখো শকলি মডেল আন্ডার এস্টিমেট করছে, হ্যাঁ, কম এস্টিমেট করছে। আর আমাদের আরসি ডিলে মডেল একটু অ্যাকচুয়ালের থেকে বেশি এস্টিমেট করছে। আর স্পাইস মডেলগুলো বলছে অনেক অ্যাকুরেট মডেল, এখানে সব ফিজিক্যাল ফেনোমেননগুলোকে আমরা অ্যাকাউন্ট করি, হিসেবের মধ্যে নিয়ে আসি। হুম। তো আমাদের তিনটা মডেল, একটা হচ্ছে দেখো স্পাইস মডেল, যেটা হচ্ছে সিমুলেশনে আমরা ইউজ করি, মোর অ্যাকুরেট মডেল। আর আরসি ডিলে মডেল, যেটা হচ্ছে আমরা শর্টকাট হ্যান্ডি ক্যালকুলেশনের জন্য যেটা আমরা করব। আর আমাদের ফার্স্ট অর্ডার শকলি মডেল, যেটা ইকুয়েশনের ডেরিভেশন, তোমাদেরকে আমি ইকুয়েশন থেকে অনেকবার করে দেখিয়েছি, কাট অফ লিনিয়ার স্যাচুরেশন, ফার্স্ট অর্ডার শকলি মডেল। তো ওই মডেল অনুযায়ী, ওই সিম্পলিফাইড মডেল অনুযায়ী যে ডিলেটা ওখান থেকে আমরা এস্টিমেট করবো, সেটা কিন্তু এই যে আন্ডার এস্টিমেট করছে। তো একটু এখান থেকে তোমরা আইডিয়াগুলো রাখবা যে কোন মডেল কতটা অ্যাকুরেট মান দিচ্ছে, আমি যে শকলি মডেল কেমন মান দিবে, বা আমার আরসি ডিলে মডেল কতটা অ্যাকুরেটলি এটা প্রেডিক্ট করতে পারছে, সে ধরনের আইডিয়াটা আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এইবার দেখো আমরা এখন প্রবলেমে চলে যাব, সলিউশনে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনসেপচুয়াল, এখানে শেখার বোঝার অনেক কিছু আছে। এটা কিন্তু সিম্পলি শুধু আমরা যে প্রসেস ফলো করলে হবে না, বুঝতে হবে খুব ভালোভাবে। আচ্ছা, তো তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ আমাকে, তাই তো? তোমরা একটু রেসপন্স করবা, তাহলে স্যার। আমরা সামনে প্রসিড করতে পারবো। তো সবাই খুব ভালোভাবে খেয়াল করো, প্রবলেমের স্টেটমেন্টটা আমি আগে পড়ি, এরপর আমরা সলিউশনে যাব। সলিউশন পরে, আগে বলছি যে প্রবলেমটা আগে ভালোভাবে বুঝতে হবে, কোশ্চেন বুঝতে হবে আমাকে আগে ভালোভাবে। তো সবাই তাহলে খেয়াল করো কি বলছি। স্কেচ এ থ্রি ইনপুট ন্যান্ড গেট। একটা থ্রি ইনপুট ন্যান্ড গেট আমাদেরকে স্কেচ করতে বলা হচ্ছে। থ্রি ইনপুট ন্যান্ড গেট আমরা স্কেচ করতে পারি সবাই, উইথ transistors with chosen to achieve effective rise and fall resistances equal to a unit inverter. খুব ভালোভাবে খেয়াল করো। SKS a 3 input NAND gate with transistors with chosen to achieve effective rise and fall resistances equal to a unit inverter. তার মানেটা কি? দেখো, যে কোনো গেট তুমি তৈরি করো না কেন, পুল আপ নেটওয়ার্ক থাকবে, পুল ডাউন নেটওয়ার্ক থাকবে। কমন ইনপুট থাকে আর আউটপুট থাকে, আমরা জানি। এখন আমরা যে থ্রি ইনপুট ন্যান্ড গেট তৈরি করব, তারও নিশ্চয়ই একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকবে, পুল আপ নেটওয়ার্ক থাকবে, হ্যাঁ। তো ওরা কি বলছে একটু খেয়াল করো। তোমাকে এমনভাবে থ্রি ইনপুট ন্যান্ড গেটটা তৈরি করতে বলছে যেন উইথ ট্রানজিস্টর, সেখানে যে ট্রানজিস্টরগুলো থাকবে তাদের উইথগুলোকে তোমাকে এমনভাবে চয়েস করতে হবে যেন তুমি কি অ্যাচিভ করতে পারো, ইফেক্টিভ রাইজ অ্যান্ড ফল রেজিস্ট্যান্স, হ্যাঁ, কার সমান, ইকুয়াল টু এ ইউনিট ইনভার্টার। খেয়াল করো, ইউনিট ইনভার্টারের সমান। তাহলে তার ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স, সেটাও একটা ইউনিট ইনভার্টারের সমান হতে হবে। ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্স, সেটাও একটা ইউনিট ইনভার্টারের সমান হতে হবে। তাহলে এখন আমাদের জানতে হবে যে ইউনিট ইনভার্টার সে জিনিসটা আবার কি জিনিস। তো ইউনিট ইনভার্টার মানে কি, কেউ বলতে পারবা? ইনভার্টার তো আমরা চিনি, তাহলে ইউনিট ইনভার্টার বলতে গেলে কি বলতে হবে একটু বলো তো। এনমস থাকবে কত ইউনিট? অন ইউনিট। আর পিমস থাকবে কত ইউনিট? অন ইউনিট মানে 4 ল্যামডা বাই 2 ল্যামডা। পিমস কত ইউনিট থাকবে? তোমাদেরকে শিখিয়েছিলাম একটা স্ট্যান্ডার্ড সিমস ইনভার্টারে এনমসের থেকে পিমস কত গুণ বেশি চওড়া থাকে, নাকি একই উইড থাকে? স্যার 2 অথবা 3 গুণ। 2 অথবা 3 গুণ, বাট অ্যাকচুয়ালি আমরা মিউ এন ইকুয়াল টু 2 মিউ পি কনসিডার করি। তো কিছু না বলা থাকলে আমরা কত ধরে নিব? 2 ইউনিট, অর্থাৎ 8 ল্যামডা বাই 2 ল্যামডা, অর্থাৎ উইথ 2 গুণ বেশি। লেন্থ সবারই কমন থাকবে একটা নির্দিষ্ট প্রসেসে, বারবার করে বলছি, পলিসিলিকনের উইথ 2 ল্যামডা। গেট লেন্থ, চ্যানেল লেন্থ, ফিচার সাইজ চেঞ্জ হয় না। তাহলে একটা ইউনিট ইনভার্টার মানে এনমসের উইথ 1 ইউনিট, অ্যাজ যেহেতু ইউনিট বলছি তাহলে এনমস অবভিয়াসলি 1 ইউনিট হবে, কিন্তু পিমস হবে 2 ইউনিট। কারণ কি, আমরা ওই যে সিমেট্রিক্যাল সুইচিং প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স পেতে চাই। তার জন্য ওই যে ইলেকট্রনের থেকে হোল স্লো, এই জন্য সিমেট্রি পাওয়ার জন্য আমরা কি করি, পিমসটাকে
উইথ বেশি করে দিই, হোলের সংখ্যা বাড়িয়ে দিই, যাতে করে কারেন্ট ড্রাইভ ক্যাপাবিলিটিতে সে এনমসের সাথে কোপ আপ করতে পারে, তাল মেলাতে পারে। তাহলে একটা ইউনিট ইনভার্টার বললেই এনমস 1 ইউনিট আর পিমস 2 ইউনিট, এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই জি স্যার। ক্লিয়ার? এইবার বলো তো যে একটা ইউনিট ইনভার্টারের ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স কত হবে? রাইজ রেজিস্ট্যান্স মানে কি? সে রাইজ করবে কিসের মধ্য দিয়ে বলো? যখন রাইজ হবে আউটপুট, তা কার মধ্য দিয়ে রাইজ হবে? থ্রু দ্য পিমস। তাহলে এখান থেকে দেখে বলো তো পিমসটা যখন অন থাকবে তার রেজিস্ট্যান্স কত থাকবে? ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স কত? জেনারেল ইকুয়েশন কি বলছি? টয়েস আর বাই কে, মনে আছে? কোথা থেকে আসছে এটা? ওই যে আমরা একটু আগে দেখে আসলাম ইকুইভ্যালেন্ট সার্কিটে, এই যে এখানে দেখো টয়েস আর বাই কে, কে টাইমস বেশি চওড়া হলে ইন জেনারেল ইকুয়েশন কি রেজিস্ট্যান্সের? 2r বাই কে। তাহলে এখানে কে এর মান কত বলো? 2। তাহলে এই 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে কি পাচ্ছি? ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স কত? আর 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 দেখো এনমস ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্স কত? সেটা ফল করবে তো এনমসের থ্রু দিয়ে যখন এনমস অন হয়ে যাবে। তো এনমসের রেজিস্ট্যান্স কত? ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত? ইউনিট এনমসের রেজিস্ট্যান্স কত হয়? এটা কি আর ক্যালকুলেশন করা লাগে কিছু? ওইটা আর বাই কে। হ্যাঁ, কে এর মান কত? 1। ইন জেনারেল ইকুয়েশন দিলেও পাবা, অথবা আমরা বাই ডেফিনিশন ইউনিট এনমসের রেজিস্ট্যান্সকে আমরা কি ডিক্লেয়ার করে আসছি? আর আর সি। ক্যালকুলেশন করা লাগে? আর তুমি যদি বলো যে না স্যার আমি সবগুলো ইন জেনারেল ইকুয়েশন থেকে আসবো, হ্যাঁ, কে এর মান বসাও, কে এর মান 1, ইউনিট ইউনিট যেহেতু। তো তাহলে ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্সও আর ফল রেজিস্ট্যান্সও কত বলো? আর ওই যে আমরা সিমেট্রিক্যাল প্রপার্টি পেতে চাইছিলাম, প্রমাণ পাইছো? রাইজ করবেও আর এর থ্রু দিয়ে, ফল করবেও আর রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে, সিমেট্রিক্যাল প্রপার্টি পাবো। এটা হচ্ছে ইউনিট ইনভার্টার, বি কেয়ারফুল। তাহলে তুমি এখন যে ন্যান্ড গেটটা তুমি তৈরি করবা, তো সবগুলার পুল আপ নেটওয়ার্কে যতগুলো ট্রানজিস্টরই থাকুক না কেন, ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স কত হতে হবে বলো? কার সমান করতে বলা হয়েছে? ইউনিট ইনভার্টারের সমান। তো ইউনিট ইনভার্টারের তা তুমি জানো, এটা তোমার মনে থাকবে। এটা কিন্তু আমি তোমাকে বলে দেবো না, ইউনিট ইনভার্টারের কথা উল্লেখ করে দেবো, তখন তোমাকে বাই ডিফল্ট এটা কিন্তু বুঝে নিতে হবে যে ইউনিট ইনভার্টারের রাইজ রেজিস্ট্যান্স আর ফল রেজিস্ট্যান্সও আর। যদি ভুলে যাও, এভাবে যেরকম বের করে দিলাম, জাস্ট একটু রাফ করে বের করে নিবা। অনুরূপভাবে ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্সও কত হওয়া লাগবে আমার ন্যান্ড গেটের? আর এটা হচ্ছে আমাদেরকে কন্ডিশন অ্যাপ্লাই করলো। কথাটা কি বোঝা গেছে এখন? আবার একবার স্টেটমেন্টটা পড়ি। এস কেসে 3 ইনপুট ন্যান্ড গেট উইথ ট্রানজিস্টরস উইথ চুজেন। তাহলে ট্রানজিস্টরের উইথগুলো কেমনভাবে চুজ করতে হবে তোমাকে জানো? তুমি অ্যাচিভ করতে পারো টু অ্যাচিভ ইফেক্টিভ রাইজ অ্যান্ড ফল রেজিস্ট্যান্সেস। ওই ন্যান্ড গেটের ইফেক্টিভ রাইজ এবং ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্সেস ইকুয়াল টু কার সমান হতে হবে? এই ইউনিট ইনভার্টার। এটা ওরা আবার একটু বাড়তি বলেও দিয়েছে যে একটা ইউনিট ইনভার্টারের ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স বোথ আর। কিন্তু এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো না। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ বের করতে পারতে হবে। দেখো, তো এই ফার্স্ট অংশটুকু ক্লিয়ার? কি সত্য আরোপ করে দেওয়া হলো আমাদের উপরে, আর ইউনিট ইনভার্টারই বা কি, তার ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স কি, এগুলো ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এইবার দেখো কম্পিউট দ্য রাইজিং অ্যান্ড ফলিং প্রোপাগেশন অ্যান্ড কন্টামিনেশন ডিলে। তোমাদেরকে বলছিলাম প্রোপাগেশন ডিলে কয় প্রকার বলো? স্যার 2 প্রকার। 2 প্রকার। রাইজিং, পিডিআর, ওই যে সংক্ষেপে লিখি তাহলে, রাইজিং প্রোপাগেশন ডিলে টি পিডিআর, আর টি পিডিএফ রাইজিং প্রোপাগেশন ডিলে, ফলিং প্রোপাগেশন ডিলে। অনুরূপভাবে কন্টামিনেশন ডিলেও 2 প্রকার, টি সিডিআর রাইজিং কন্টামিনেশন ডিলে, সিডিএফ ফলিং কন্টামিনেশন ডিলে। তাহলে 4টা জিনিস আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, খেয়াল করো। কম্পিউট দ্য রাইজিং অ্যান্ড ফলিং, তাহলে রাইজিং এবং ফলিং, আবার বোথ প্রোপাগেশন অ্যান্ড কন্টামিনেশন। তাহলে মোট কয়টা ডিলে, মোট কয়টা ক্যালকুলেট করতে বলছে? 4টা। ডিলেস অফ দ্য ন্যান্ড গেট, হ্যাঁ, ড্রাইভিং এইস আইডেন্টিক্যাল ন্যান্ড গেট। খেয়াল করো, ওই ন্যান্ড গেট আবার একা নেই, সে ন্যান্ড গেট আবার কয়জন
আইডেন্টিক্যাল নিজের মতো কয়জন আইডেন্টিক্যাল ন্যান্ড গেটকে ড্রাইভ করছে বলো? এই সংখ্যক ন্যান্ড গেটকে সে ড্রাইভ করছে তার আউটপুটে, ইউজিং দ্য এলমোর ডিলে মডেল। তাহলে এই জিনিসটা আমাদেরকে আবার একটু শিখতে হবে যে এলমোর ডিলে মডেলটা আবার কি জিনিস। এই যে দেখো এখানে ওরা আমাদেরকে বলে দিল যে মিউ এন আর মিউ পি অর্থাৎ ইলেকট্রন এবং হোলের মোবিলিটি রিলেশনশিপটা আমাদেরকে বলে দিয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, কম্পিউট দ্য রাইজিং অ্যান্ড ফলিং প্রোপাগেশন ডিলে, ফলিং প্রোপাগেশন অ্যান্ড কন্টামিনেশন ডিলেস অফ দ্য ন্যান্ড গেট ড্রাইভিং এইচ আইডেন্টিক্যাল ন্যান্ড গেটস, হ্যাঁ, ইউজিং দ্য এলমোর ডিলে মডেল। তাহলে ওই ন্যান্ড গেটের রাইজিং এবং ফলিং প্রোপাগেশন এবং কন্টামিনেশন ডিলে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, যেখানে বলে দেওয়া হচ্ছে ওই ন্যান্ড গেটটা আউটপুটে ঠিক তার মতো নিজের মতো এই সংখ্যক আইডেন্টিক্যাল ন্যান্ড গেটকে সে কি করছে, ড্রাইভ করছে। আর এখানে আমাদের ডিলে এস্টিমেট করতে এলমোর ডিলে মডেল ব্যবহার করতে বলা হচ্ছে। এলমোর একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে একটা মডেল আছে, সেটাকে আমরা এলমোর ডিলে মডেল বলবো। তো সেই মডেলটা আমরা যখন দেখবো তখন বুঝবো যে এই মডেলটা আসলে আমাদেরকে কি ইনফরমেশন দেয়। তো টিল নাও কোশ্চেনটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমরা একটু একটু করে আগাই সামনে দেখি। তো আমরা এর আগ পর্যন্ত কিন্তু ওই যে কানেকশনগুলো দেখাইতাম না, কমন ইনপুটগুলা পোল আপ পোল ডাউনে দেখাতাম না সিম্পলিসিটির জন্য, বাট এখন একটু আমরা এগুলোকে দেখাচ্ছি। একটু দেখো, সিম্পল। তো 3 ইনপুট ন্যান্ড গেট, তো তোমাকে যদি আমি 3 ইনপুট ন্যান্ড গেট ড্র করতে বলতাম, তুমি কি করতে? ন্যান্ড গেট 3 ইনপুট ন্যান্ড এ বি সি অ্যান্ড এই ফাংশনটা এটা না, 3 ইনপুট ন্যান্ড, তাই তো নাকি? জি স্যার। তো তুমি ড্র করতে বলে তোমাকে তুমি কি করতে? হোলবারের নিয়মে চলে যেতে, নিচে গুণ আকারে আছে, তুমি বলতে কি নিচে 3 জন সিরিজ, উপরে 3 জন কিভাবে থাকবে? দ্রুত রেসপন্স করো। প্যারালালি থাকবে, প্যারালাল স্যার। পুল আপ আর পুল ডাউনের কানেকশন, এখান থেকে তুমি আউটপুট বের করতে। এরপরে দেখো এখানে জাস্ট কি করা হয়েছে, কমন কমন ইনপুটগুলো এখানে দেখানো হয়েছে, যে স্যার সাপোজ এটা হচ্ছে, এটা বললাম এ, সে এটাকে বললাম বি, সে এটাকে বললাম সি, এভাবে জাস্ট দেখানো হয়েছে। হ্যাঁ, আমি একটু দ্রুত রাফ ড্রয়িং করলাম, তোমরা বুঝতে পারছো আশা করি। 3 ইনপুট ন্যান্ড গেট ক্লিয়ার? প্রথম যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা কিসের ফিগার? জি স্যার। 3 ইনপুট ন্যান্ড গেট। ন্যান্ড গেট। এইবার দেখো আমাকে এবার ট্রানজিস্টরের উইথ গুলাকে আমাকে চুজ করতে হবে আগে, যে ট্রানজিস্টর গুলো আমি কত উইথে রাখবো। পুল আপ নেটওয়ার্কের ট্রানজিস্টর গুলোর উইথ বা কত থাকবে, পুল ডাউনের নেটওয়ার্ক গুলার উইথই বা কত থাকবে, এটা আমাকে এখন বের করতে হবে। সত্য কি? শর্ত দেখো ইউনিট ইনভার্টার, এই যে দেখো ইউনিট ইনভার্টার আমি তোমাদেরকে একে দেখিয়েছি, এখানেও সুন্দরভাবে বক্স করে সেটা তোমাদের এখানে আছে। তো ইউনিট ইনভার্টার এনমস ইউনিট, পিমস 2 ইউনিট, অর্থাৎ উইথ 2 গুণ, বি কেয়ারফুল। তো এখান থেকে আমরা দেখছি, ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়েছি, ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স আর ফল রেজিস্ট্যান্স আর। এবার খেয়াল করো সবাই, আউটপুট এনে আমাদের আউটপুট এখানে কি আছে, ইফেক্টিভ সেই লোড ক্যাপাসিটেন্স। খেয়াল করো, তো যখন আমরা তাহলে রাইজ রেজিস্ট্যান্সে বেস করছি, ফার্স্ট খেয়াল করো ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্স আর হতে হবে। এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা পুল আপ নেটওয়ার্কের ট্রানজিস্টরগুলোর উইথগুলো আমরা ফাইন্ড আউট করতে চাই। খেয়াল করবো অপশন কয়টা, সবাই একটু খেয়াল করো। 3টা ট্রানজিস্টর কিভাবে আছে, সিরিজে নাকি প্যারালালে? বলো, পুল আপ নেটওয়ার্কে 3টা ট্রানজিস্টর কিভাবে আছে? প্যারালাল স্যার প্যারালাল। প্যারালালে। তাহলে আমাদের উপায় কয়টা? একটা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে চার্জ হইতে পারে, 2টা অন আছে, 2টার মধ্যে দিয়ে চার্জ হইতে পারে, আবার 3টা একই সাথে অন থাকলে 3টার মধ্যে দিয়ে চার্জ হইতে পারে, তাই না? বলো তো সব থেকে বেশি টাইম কোন কেসে লাগবে আর সব থেকে কম টাইম কোন কেসে লাগবে? একটা বলে হয়তো কম টাইম স্যার লাগবে। এ এর ক্ষেত্রে হয়তো কম কেন, time লাগবে। আমরা এখানে তো শিওর দেখে বলবো যে একটা থ্রু দিয়ে চার্জ হইলে, একটা ট্রানজিস্টর অন থাকলে পুল আপে, সেই ক্ষেত্রে আমার টাইম সব থেকে বেশি লাগবে। আর 3টা যদি প্যারালালি একসাথে কন্ডাকশনে থাকে, তাহলে সে সময় আমাদের পুল আপ হইতে বা আউটপুটটা পেতে আমাদের সব থেকে কম টাইম লাগবে, তাই না? বলো তো, তাই তো? আমার এই কথাটা বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন, আরেকবার। এই 3টা প্যারালাল পাথ দিয়ে কারেন্ট ফলো হয়ে যদি ক্যাপাসিটরটা চার্জ হয়, তাহলে এই ফুল ভোল্টেজে চার্জ হইতে টাইম কম লাগবে, নাকি একটা পাথ দিয়ে চার্জ হইলে ফুল
চার্জ হইতে বা আউটপুটটা ফুল পেতে ডাইস হইতে আমাদের টাইম বেশি লাগবে? কোন ক্ষেত্রে টাইম বেশি লাগবে? তো তিনটা দেখলে টাইপ হবে। টাইম কম লাগবে তিনটা প্যারালাল পাথ দিয়ে চার্জ হইলে, আর একটা মাত্র ট্রানজিস্টর একটা পথ দিয়ে চার্জ হইলে সেক্ষেত্রে বেশি টাইম লাগবে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে আমি কোনটা ধরে ডিজাইন করব, আমি কি বিবেচনা করে নিব? তিনটাকে অন বিবেচনা করব নাকি একটা অন আছে বিবেচনা করব? এই হচ্ছে কোশ্চেন। খেয়াল করো, খুব ভালোভাবে শুনবা। আমরা ডিজাইনগুলো করব হচ্ছে ওর্স্ট কেস বিবেচনা করে। কি বললাম? ওর্স্ট কেস মানে কি? ব্যাড, ওর্স্ট, তার মানে কি সব থেকে যেটা হচ্ছে আমাদের ব্যাড কেস, ওর্স্ট কেস, খারাপ কন্ডিশন, মানে কি এর থেকে আর পসিবল না, ডিগ্রেড হয়, এর থেকে নিচে নেওয়া আর পসিবল না। তার মানে এই কথাটার মানে কি? খেয়াল করো, আমরা কি নিয়ে কি অ্যানালিসিস করছি? আমরা ডিলে। আমরা কোন ডোমেইনে আছি বলো? ডিলে। আমরা নাড়াচাড়া করছি ডিলে নিয়ে। তাহলে ডিলে সব থেকে বেশি হতে পারে যে কেস, সেই কেসটাকে আমাকে বিবেচনা করতে হবে। কারণ কি, ডিলের ওর্স্ট কোনটা? কম হওয়া নাকি বেশি হওয়া? ডিলে ওর্স্ট, ডিলের খারাপ কন্ডিশন কি ডিলে বেশি হওয়া নাকি কম হওয়া? বেশি আছে। স্যার বেশি হওয়া। ডিলে বেশি হওয়া। তাহলে যে কেসে সব থেকে বেশি ডিলে হবে সেই কেসটা কনসিডারেশনে এনে আমাকে ডিজাইন করতে হবে। আমরা সবসময় ইঞ্জিনিয়াররা ডিজাইন করি ওর্স্ট কেস বা ওর্স্ট কন্ডিশনগুলোকে কনসিডারেশনে এনে। তাহলে আমার ডিজাইনটা যদি তুমি ওর্স্ট কেসেও ভালো অপারেট করার জন্য তুমি যদি তোমার ডিজাইনটা করতে পারো, তাহলে কি হবে বলো তো? ওর্স্ট কেসের থেকে বাকি যে পসিবল কেসগুলা কি হবে? ওর থেকে তুলনামূলক ভালো কন্ডিশন হবে না বাকি পসিবল কেসগুলা? তো ওর্স্ট কেসে যদি তুমি তোমার কন্ডিশন বা তোমার বাউন্ডারি কন্ডিশন বা তোমার মার্জিনাল যে কন্ডিশন, যে এর বাইরে যাওয়া যাবে না, এর বেশি হওয়া যাবে না, এর কম হওয়া যাবে না, যত ধরনের কন্ডিশন আমার বেঁধে দেওয়া থাকবে, ওর্স্ট কেসে যদি ওই কন্ডিশনগুলো ভায়োলেট না করে, তাহলে অ্যানাদার যে কেসগুলা যেগুলো কিনা ওর্স্ট না, সেই কেসগুলা কি আর ওই তোমার বাউন্ডারি কন্ডিশন বা তোমার ওই যে স্পেসিফিকেশন ভায়োলেট করবে কখনো? না স্যার। জি না স্যার। এইটাই আশা করি ধরতে পারছো। এই জন্য আমরা ইঞ্জিনিয়াররা সবসময় ডিজাইন করার সময় কি করি? আমরা ওর্স্ট কেসটা বিবেচনা করে আমরা ডিজাইন করব, তাহলে বাকি সব কেসে আমি সহজেই উতরে যাব, ঠিক আছে? আমার আর কোনো সমস্যা হবে না। আর ওর্স্ট কেসটা তো আমরা বিবেচনা করে ডিজাইন করছি, যে ওর্স্ট কেসও যদি হয় তাহলে এই ক্ষেত্রেও আমরা পার পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এবার বলো, আমি ইফেক্টিভ রাইজ রেজিস্ট্যান্সটা বের করবো একটা ট্রানজিস্টরকে অন ধরে নাকি তিনটা ট্রানজিস্টরকে অন ধরে? স্যার একটা। একটা ট্রানজিস্টরকে অন ধরে। ভেরি গুড। এই যে দেখছো, তোমরা বুঝে ফেলছো, ধরে ফেলছো আস্তে আস্তে। তাহলে আমরা একটা ট্রানজিস্টরের মধ্য দিয়ে চার্জ হইতে সব থেকে বেশি টাইম লাগবে, তো আমরা বলছি ওর্স্ট কেস ধরে আমরা ডিজাইনগুলো করি। তো ডিলেতে আমরা আছি ডিলের ডোমেইনে। তো ডিলের ওর্স্ট মানে কি একটার মধ্য দিয়ে চার্জ হতে সব থেকে বেশি ডিলে হবে। তো আমরা একটা ট্রানজিস্টরকে অন ধরে নিয়ে আমরা ডিজাইন শুরু করব। যে আমরা কনসিডার করে নিচ্ছি তিনটা প্যারালাল পাথ আমাদের আছে অপশন, বাট একটা মাত্র ট্রানজিস্টরকে আমরা অন ধরে নিয়ে আমরা পুল আপ ট্রানজিস্টরগুলোর উইথ বের করব। বি কেয়ারফুল। তাহলে ইন জেনারেল ইকুয়েশন কি বলো? মিউ ওয়ান ইজ ইকুয়াল টু কত বলে দিছে? দ্রুত বলো। 2 মিউ পি। তাহলে পিমসের রেজিস্ট্যান্স কত? 2R নাকি 3R? 2R। আর ইন জেনারেলাইজ ইকুয়েশন কি? 2R বাই কে। একটা ট্রানজিস্টর অন আছে, খেয়াল করবা, বাকি দুইটা অফ, একটার মধ্য দিয়ে চার্জ হচ্ছে। তো একটা ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলো? ইন জেনারেল ইকুয়েশন 2R বাই কে। কেটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এইটা সমান আমি কত চাই? এর উইথ এমনভাবে চুজ করতে হবে যেন সেটা কত হয়? ইউনিট ইনভার্টারের আচ্ছা। রেজিস্ট্যান্স আর, তাহলে 2R বাই কে ইজ ইকুয়াল টু আর হতে হবে। এই যে কন্ডিশনটা আমি লিখলাম, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? এই জি কন্ডিশনটা স্যার। লিখছি, এটা বুঝছো? আর আর চলে গেল, কে এর মান কত পেলাম বলো? অর্ধেক কাজ শেষ, দেখছো? টু স্যার। পুল আপ নেটওয়ার্ক গুলার উইথ বা চওড়া কতটুকু হবে এটা আমরা বের করে ফেলছি। প্রত্যেকটা কত করে চওড়া হবে? 2 টাইমস ওয়াইডার। হুম আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছো? প্রত্যেকটা সিঙ্গেল স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট এই ম্যাথমেটিক্সে, মুখস্থ করা যাবে না কিন্তু কিছুই। বাকিটা একটু রেসপন্স করো তো। সবাই কি বুঝতে পারছি? কোনো কিছু যদি রিপিট করা লাগে বা ক্লারিফিকেশনের দরকার হয় তোমরা কিন্তু অবশ্যই বলবা। আচ্ছা,
এরপরে তাহলে আমি পুল ডাউন নেটওয়ার্ক, এবার দেখো তো এখানে মনে মনে কল্পনা করো যে ক্যাপাসিট্যান্সটা আছে এখানে, এটা একে দিলেই বেটার হইতো। তো আমার লেখা না ম্যাটেরিয়ালটা, তো তোমরা বুঝতে পারবে, আমি দেখো লিখে লিখে বলে দিচ্ছি, আশা করি সমস্যা হবে না। তো যখন পুল ডাউন নেটওয়ার্কের রেজিস্ট্যান্স কত হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স না উইথ কত হবে, এটা ফাইন্ড আউট করতে গেলে আমাকে দেখো পুল ডাউন যখন হবে তখন কি তিনটা ট্রানজিস্টর সিরিজ আছে নাকি প্যারালাল আছে? পুল ডাউন হতে গেলে এরকম কোনো অপশন পাবা তুমি, নাকি তিনটাকেই ম্যান্ডেটরিলি অন থাকা লাগবে? স্যার তিনটায় on থাকে। স্যার তিনটাই অন থাকবে, ভেরি গুড। তাহলে তিনটায় যদি অন থাকে তাহলে রেজিস্ট্যান্স কত বলো? এটা রেজিস্ট্যান্স আর বাই কে, দ্বিতীয় জনের রেজিস্ট্যান্স আর বাই কে, তৃতীয় জনের রেজিস্ট্যান্স ইন জেনারেলাইজ আর বাই কে। তো সিরিজ রেজিস্ট্যান্স যোগ হবে, তো তিনটা আর বাই কে যোগ করলে কত পাবো? থ্রাইস আর ওভার কে ইজ ইকুয়াল টু কন্ডিশন কি, এটা কার সমান হতে হবে? আর এর সমান। আর এর সমান স্যার। কে এর মান কত পেলাম? 3। তাহলে এখানে আমি পুল ডাউন নেটওয়ার্কের প্রত্যেকটা ট্রানজিস্টর কতটুকু উইথ হবে এবার দেখো, এটা 3 ইউনিট, এটা 3 ইউনিট। যে শর্ত আমাদেরকে বেঁধে দিয়েছে সেই শর্ত মেনটেন করতে হলে আমাদের ট্রানজিস্টর উইথ গুলাকে আমরা চুজ করে ফেললাম। এই যে দেখো, খেয়াল করছো এই যে সেকেন্ড ফিগারে এটা কেন এগুলা 2 হলো, এগুলা কেন 3 হলো, এটা মানে কি খুঁজে পেয়েছি আমরা? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কোনো সমস্যা বা কনফিউশন থাকলে কোথাও যদি রিপিট করার প্রয়োজন হয় অবশ্যই বলবা। এই পর্যন্ত আসা গেছে? আচ্ছা, এবার একটা ফিগার দেখিয়ে আনি তোমাদেরকে। দেখো এই জিনিসগুলো, একই জিনিসগুলো তোমরা স্লাইডেও পাবা। এই যে দেখছো এখানে কি বলছে, SKS এ 3 ইনপুট NAND উইথ ট্রানজিস্টর উইথ স্টুডেন্ট টু অ্যাচিভ ইফেক্টিভ রাইজ অ্যান্ড ফল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু এ ইউনিট ইনভার্টার। তো এইটা আমরা এই পর্যন্ত আসতে পারছি, দেখছো ওপরের 2 নিচের গুলো 3 টাইমস অর্ডার উইথ গুলো আমরা চুজ করে ফেলছি। এর পরেরটাতে কি করা হচ্ছে, এই ফিগারটা দেখে যেন আমরা ভয় না পাই, কিছুই নাই এখানে। কি করা হচ্ছে খেয়াল করো, ক্যাপাসিট্যান্স গুলাকে লেখা হচ্ছে, আর কিছুই না। দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট, ফুল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা রিপ্লেস করবো না সিম্পলিসিটির জন্য, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স আমরা দিচ্ছি না, কারণ কি রেজিস্ট্যান্স উইথ জানা থাকলে রেজিস্ট্যান্স আমরা সাথে সাথে বের করে নিতে পারি। উইথ জানা থাকলে ওই যে আর বাই কে, টু আর বাই কে, কে এর মান জানা থাকলে রেজিস্ট্যান্স কত এটা আমরা সহজে বের করতে পারবো। এই জন্য আমরা সিম্পলিসিটির জন্য শুধুমাত্র ক্যাপাসিট্যান্স, তিনটা টার্মিনালের ক্যাপাসিট্যান্স গুলো আমরা এখানে ড্র করছি। এই ফিগারটা দেখো তো চিনতে পারি কিনা আমরা, 3 ইনপুট NAND গেট, আর কিছুই না, বাট কি করা হচ্ছে, গেট সোর্স ড্রেইন, প্রত্যেকটা ট্রানজিস্টরের গেট ক্যাপাসিট্যান্স, সোর্স এবং ড্রেইন ক্যাপাসিট্যান্স গুলোকে এখানে ইন্ট্রোডিউস করা হলো। এটা একটু দেখো তো বুঝতে পারো কিনা, এটা কি বোঝা যাচ্ছে? পিমস প্রত্যেকটা ট্রানজিস্টরের, খেয়াল করো একটা একটু বলে দিই। এই যে দেখো, এই যে এটা কি ড্রেইন, ড্রেইন ক্যাপাসিট্যান্স প্রত্যেকটা। তো পিমস গুলার বডি ভিডিডিতে থাকে, এই জন্য অপর টার্মিনাল ভিডিডিতে দেখানো হচ্ছে এখানে। হ্যাঁ, তোমাকে এখানে সব টেনে টেনে যে ভিডিডিতে নিয়ে যেতে হবে এমন না, জাস্ট বোঝাতে পারলে হবে যে এগুলো হচ্ছে ভিডিডি বা হাই ভোল্টেজ রেইলের সাথে কানেক্টেড। তো এই যে গেট সিজি, গেট ক্যাপাসিট্যান্স, এটা কি সোর্স ক্যাপাসিট্যান্স, এটা ড্রেইন ক্যাপাসিট্যান্স। অনুরূপভাবে প্রত্যেকেরই গেট সোর্স ড্রেইন, গেট সোর্স ড্রেইন। এখন এগুলো 2C কেন হলো বলতে পারবা কেউ? স্যার কে এর মান 2 পাইছিলাম। হ্যাঁ, কে এর মান 2 পেয়েছি, আর তুমি ওই যে আমরা শুরুতেই আজকে এসে তোমাদেরকে দেখিয়ে আসছি ইন জেনারেলাইজ করা কেসি ক্যাপাসিট্যান্স গুলা কে টাইমস গুণ হয়ে যায়, আর রেজিস্ট্যান্স পিমসের ক্ষেত্রে 2R বাই কে আর এনমসের ক্ষেত্রে আর বাই কে। তো এখানে যেহেতু আমাদের কে এর মান 2, তাহলে কেসি মানে কি 2C, গেট ক্যাপাসিট্যান্স সোর্স ড্রেন সব 2C করে। অনুরূপভাবে দেখো নিচের পুল ডাউন নেটওয়ার্কের জন্য যে কোনো একটা ট্রানজিস্টরের জন্য দেখো, এই যে গেট ক্যাপাসিট্যান্স অপর টার্মিনাল দেখছো গ্রাউন্ডে, ড্রেন ক্যাপাসিট্যান্স অপর টার্মিনাল গ্রাউন্ডে, সোর্স ক্যাপাসিট্যান্স অপর টার্মিনাল গ্রাউন্ডে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে দেখো তো, এই সবাই একটু খেয়াল করো, এই যে যে দুইটা ট্রানজিস্টরকে আমি ইন্ডিকেট করছি, এই দুইটা ট্রানজিস্টরের একটা কমন ডিফিউশন টার্মিনাল আছে না? এখানে কি দুইটা ক্যাপাসিট্যান্স দেয়া লাগবে নাকি একটা দিলেই হয়ে যাবে?
যেটা এই যে উপরের এই ট্রানজিস্টরটার ড্রেইন ক্যাপাসিট্যান্স যা, নিচের এই ট্রানজিস্টরটার সোর্স ক্যাপাসিট্যান্সও তাই, একই না? কমন ডিফিউশন জি স্যার, একটা দিলে হবে। একটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে যেন আমরা কনফিউজ না হই। হুম। তো এখানে কেন 3C হলো? এই যে এগুলোর উইথ 3 কেসি, 3C গেট ক্যাপাসিট্যান্স। অনুরূপভাবে ড্রেইন ক্যাপাসিট্যান্স গুলো সব 3C, সোর্স ক্যাপাসিট্যান্স গুলো 3C। তো এই ফিগারটা দেখলে অনেক কমপ্লেক্স কিছু মনে না হলেও এখানে কিন্তু কিছুই কমপ্লেক্সিটির কিছুই নাই। এবার দেখো তো ওই একই ফিগারটাই হ্যান্ড রিটেন ম্যাটেরিয়াল আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো তো, দেখা যাচ্ছে ফিগারটা? পারা যাবে? আগের ফিগার থেকে এই ফিগার ড্র করা পারা যাবে? কিছুই না। তিনটা টার্মিনালে তিনটা করে ক্যাপাসিট্যান্স তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে, ক্যাপাসিট্যান্স গুলোর মানগুলো লিখে ফেলতে হবে উইথের সাথে রিলেশন গুলা কনসিডার করে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার দেখো খুবই ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট এখন তোমাদেরকে দেওয়া হবে। দেখো এখান থেকে আমরা ক্যাপাসিট্যান্স গুলাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। কিরকম? যে ক্যাপাসিট্যান্স গুলার, দেখো ক্যাপাসিটর কি চার্জ ডিসচার্জ হয়। দেখো কোনো ক্যাপাসিটর যদি এমন হয় তার দুই টার্মিনালি গ্রাউন্ডে ফিক্সড ভোল্টেজের সাথে কানেক্টেড থাকলে তার টার্মিনাল চার্জ ডিসচার্জ হবে কখনো? বলো তো। মনে করো কোনো একটা ক্যাপাসিটর তার এক টার্মিনাল ভিডিডি তে কানেক্টেড, খেয়াল করো ভিডিডি তে কানেক্টেড, তো তার এই প্লেট কখনো চার্জ ডিসচার্জ হবে? কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড না? সরি, এই কথাটা কি বুঝতে পারছো? কোনো ক্যাপাসিটরের এক টার্মিনাল বা অ্যানাদার টার্মিনাল যদি কোনো ফিক্সড গ্রাউন্ড অর ভিডিডি তে কানেক্টেড থাকে, ওই টার্মিনাল বা ওই প্লেটগুলোকে চার্জিং ডিসচার্জিং হবে? হবে না। না স্যার। হুম, ফিক্সড ভোল্টেজের সাথে কানেক্টেড, খেয়াল করো। আর একটা কনসেপ্ট কি? একটা কনসেপ্ট হচ্ছে কোনো ক্যাপাসিটরের দুই টার্মিনাল যদি একই ভোল্টেজ লেভেলের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ দুইটাই গ্রাউন্ডেড অথবা দুইটাই ভিডিডি তে কানেক্টেড, তাহলে ওই ক্যাপাসিটর কখনো চার্জ ডিসচার্জ হবে নাকি ও চুপচাপ বসে থাকবে? না স্যার, হবে না। কখনো চার্জ ডিসচার্জ হবে না। ভেরি গুড। তাহলে এখন একটু খেয়াল করো তো, যে এই যে খেয়াল করো এই ফিগারটাতে, এই যে পুল আপ নেটওয়ার্কের কোন ট্রানজিস্টর গুলা, এখানে হাতে লেখা আছে, এখানে দেখিয়ে দিই। দেখো পুল আপ নেটওয়ার্ক গুলোর কোন ক্যাপাসিটর গুলো, দেখো দুই টার্মিনাল একই পয়েন্টে বা একই নোডে কানেক্টেড, খেয়াল করো। একই নোডে কানেক্টেড, একটা গেট আর একটা ভিডিডি, অবশ্যই একই না। এটা একটা সোর্স, সরি এটা একটা ড্রেন, এটা কোথায়? ভিডিডি। বাট বি কেয়ারফুল, এই যে 3 নাম্বার যেটাকে এনসার্কেল করলাম, এটার দিকে একটু তাকাও তো। এই দুই টার্মিনাল কোথায়? সোর্সও ভিডিডিতে আর ক্যাপাসিটরের অপর টার্মিনালও ভিডিডি। তার মানে কি এই ক্যাপাসিটরের দুই টার্মিনালই কোথায় কানেক্টেড? দ্রুত রেসপন্স করো। ভিডিডিতে কানেক্টেড, তাই কি না? অনুরূপভাবে একই কেস এটার জন্য প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য। তাহলে কি করব? এরা আমার ডিলেতে কোনো ইফেক্ট ফেলবে? চার্জিং ডিসচার্জিং হচ্ছে না, দর্শকের মতো চুপচাপ বসে থাকবে ওরা, তাহলে ওরা আমার ডিলে ক্যালকুলেশনে বা আমার ডিলেতে সার্কিটে ওরা কোনো ইফেক্ট ফেলবে? ক্যাপাসিটর চার্জ ডিসচার্জই হবে না তারা, তাহলে তারা কিন্তু এখানে কোনো ইফেক্ট ফেলবে না। এদেরকে আমার এখানে রাখার দরকার আছে? বলো, এদেরকে আমরা কি করব? ফার্স্টেই এদেরকে আমরা ক্যান্সেল আউট করে দিব। এবার বাকিগুলোর দিকেও তাকাও, এরকম ধরনের আর কেউ আছে কিনা দর্শক? এ নেই, এ না, এ না, এর আলাদা, এর আলাদা, এর আলাদা। বাট এই যে এই পাবলিক আবার দেখো, খেয়াল করো তো, পুল ডাউন নেটওয়ার্কের সর্ব নিচের যে ক্যাপাসিটর তার দুই টার্মিনাল কি আছে, আবার গ্রাউন্ডেড না? একে কি করে দিব বলো? ক্যান্সেল আউট করে দিব। তাহলে উপরে তিনটা আর এই যে নিচের চারটা, এগুলাকে আগেই আমরা দেখছি যে সার্কেল করে পরের ফিগার দেখানো হচ্ছে, এদেরকে আমরা আগেই ভ্যানিশ করে দিব। এই একটা কনসেপ্ট পারা যাবে, ভ্যানিশ করে দিতে পারা যাবে। এরপরের কাজ কি দেখো, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিলে ক্যালকুলেশনের সময় ডিলের ডোমেইনে যখন থাকবো, এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শুনবা। ডিলের ডোমেইনে যখন আমরা থাকবো, ডিলে নিয়ে কাজ, অন্য কোনো কিছু না, সার্কিটের অন্য কোনো রেসপন্স না, অনলি ডিলে নিয়ে, সেসব ক্ষেত্রে খেয়াল করো দুইটা ক্যাপাসিটর, এদের একটা কমন নোড আছে না মাঝখানে? আছে কি নেই? জি স্যার আছে। এবার দেখো এইটাকে বললাম ভিডিডিতে কানেক্টেড, এইটা বললাম গ্রাউন্ডে কানেক্টেড। এদেরকে কি
ইন কমন সেন্স এদেরকে কি আমরা প্যারালাল কানেক্টেড ক্যাপাসিটর হিসেবে বলতে পারি? এই দুইটা ক্যাপাসিটর প্যারালাল সিরিজে আছে কানেক্টেড এটা বলতে পারবো? এমনি নর্মালি দেখে সিরিজ মনে হচ্ছে না, প্যারালাল থাকা জি সত্ত্বেও স্যার কি সিরিজে আছে দুইটা টার্মিনালে কি থাকতে হবে? কমন নোড থাকতে হবে, তাই না? পজিটিভের একটা কমন, নেগেটিভের একটা কমন, এদের এইটা কমন নোড আছে, বাট অপর দুইটা টার্মিনাল কি কমন? মনে হচ্ছে না, আনকমন, তাই না? তাহলে এদের আমরা প্যারালাল বলতে মেনে নিতে রাজি না, তাই তো? স্বাভাবিকভাবে এটাই উচিত। বাট এদেরকে আমরা প্যারালাল হিসেবে কনসিডার করতে পারবো। কেন বলো তো? ওই যে শুরুতে কি বলছি, ফিক্সড ভোল্টেজ সোর্সের সাথে যদি কোনো টার্মিনাল থাকে, দেখো এই টার্মিনাল আর এটার এই টার্মিনাল, এটাও ফিক্সড ভোল্টেজে কানেক্টেড, এটাও ফিক্সড ভোল্টেজে কানেক্টেড। হ্যাঁ, এটা কিন্তু স্থির হয়ে এই টার্মিনাল চুপচাপ বসে থাকবে, চার্জিং হবে না, ডিসচার্জও হবে না। তার মানে কি, এরা ডিফারেন্ট ভোল্টেজ প্লেট মনে হইলেও এই দুইটা টার্মিনালকে আমি কি মনে করতে পারবো বলো? কমন নোড মনে করতে পারবো। অর্থাৎ সহজ কথায় একাধিক ক্যাপাসিটর যদি তাদের কোনো কমন নোড থাকে, হ্যাঁ, এবং অ্যানাদার টার্মিনাল যদি কোনো ফিক্সড ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে, তবে তাদেরকে আমি কি কনসিডার করতে পারবো? প্যারালাল কানেক্টেড ক্যাপাসিটর হিসেবে তাদেরকে আমি কনসিডার করতে পারবো। কতটা ধরতে পারছো সবাই? দেখো এই দুই টার্মিনাল তো কমন, আর অপর দুই টার্মিনালও কমনের মতোই আচরণ করছে। দেখো এ এর মতো ফিক্সড, চেঞ্জ হবে না, চার্জিং হবে না, ডিসচার্জিং হবে না, এও এর মতো করে ফিক্সড, চার্জিং হবে না, ডিসচার্জিং হবে না। তাহলে কি বিহেভিয়ার, এই যে ফিক্সড ডিসি ভোল্টেজের সাথে যে টার্মিনালগুলো কানেক্টেড থাকবে সেই দুই টার্মিনালের বিহেভিয়ারও কি হবে? একই রকম হবে না? হবে তো নাকি? জি স্যার। তাহলে এই কথাটার মানে কি ধরতে পারছো তোমরা, যে যে কোনো দুই বা ততোধিক ক্যাপাসিটর যদি তাদের একটা কমন নোড থাকে এবং অপর টার্মিনাল যদি ফিক্সড ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকে, তাহলে তাদেরকে আমরা কি কনসিডার করতে পারবো? প্যারালাল স্যার। প্যারালাল নোড হিসেবে প্যারালাল কানেক্টেড এলিমেন্ট হিসেবে তাদেরকে আমরা কনসিডার করতে পারবো। বি কেয়ারফুল। তাহলে দেখো এই কনসিডারেশনটা এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। সবাই একটু খেয়াল করো। আচ্ছা, দেখি তো কোন জায়গা থেকে বললে আমরা এটা সহজে বুঝতে পারবো। এই যে এখান থেকে একটু দেখো তো, এবার একটু সবাই একটু খেয়াল করো, ফিগারটা ভালোভাবে খেয়াল করবা। এই যে গেটের সাথে কানেক্টেড গেট ক্যাপাসিটর, দেখো তো এই যে এই গেটের সাথে কানেক্টেড কত আছে এখানে? একটা 3C। কত বলো? এখানে একটা 3C। এই সেম গেটের সাথে আবার এই ক্যাপাসিটরটাও কানেক্টেড। হ্যাঁ, তো দেখো দুইটা ক্যাপাসিটরের কমন নোড আছে নাকি নাই? এই 3C আর এই 2C একই ভ্যারিয়েবলের পুল আপ এবং পুল ডাউনের এই যে গেট ক্যাপাসিট্যান্স দুইটা, হুম, এরা কি একটা কমন নোড আছে নাকি নাই বলো? দ্রুত আছে বলো। স্যার আছে। এবং উপরের জনের অপর টার্মিনাল ভিডিডি, নিচের জনের অপর টার্মিনাল গ্রাউন্ড। তার মানে কি 3C আর 2C কে প্যারালাল প্যারালাল কানেক্টেড ক্যাপাসিট্যান্স হিসেবে আমরা কনসিডার করতে চাই। পারা যাবে না? তাহলে ক্যাপাসিট্যান্স প্যারালালে থাকলে তুল্য বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিভাবে বের করি? আমরা ডিরেক্ট যোগ করে, তাই না? রেজিস্ট্যান্সের উল্টা জানি না আমরা, রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে 1 বাই করে করে যোগ হয়, ইনভার্স করে করে। জি স্যার আর ক্যাপাসিট্যান্স প্যারালালে থাকলে ডিরেক্ট যোগ হবে। তার মানে এই নোডে আমরা এখন একবারে বলে দিব কত? 3 আর 2 কত বলো? 5। 5 অনুরূপভাবে এই যে সেকেন্ড কেস খেয়াল করো, এটারও এই নিচে 3C আর উপরে কত? 2C, 5C। অনুরূপভাবে 3 নাম্বার যে ট্রানজিস্টর নিচের, তারও এই যে নিচের 3C, আর দেখো আমার এই যে কার্যটা ফলো করো, ওপরে গেটে 2C, 5C। তাহলে প্রত্যেকটা ট্রানজিস্টরেরই গেটে আমরা কমন করে পরে ফিগারটা একটু দেখাই কত লেখা হলো। লেফট হ্যান্ড সাইডে দেখো তো, সিম্পলিফাইড হয়ে যাচ্ছে আমার সার্কিটটা এখন। 5C 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 কিভাবে হলো? ক্লিয়ার? এইটুকু এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, জি এইবার স্যার। দেখো আউটপুট নোডে ইম্পর্টেন্ট অনেক, ভালোভাবে খেয়াল করে। আউটপুট নোড এটা না, ওয়াই, এই না? এইখানে কোন কোন ক্যাপাসিটর গুলো কানেক্টেড আছে দেখো তো, এই নোডের সাথে কোন কোন ক্যাপাসিটর গুলো কানেক্টেড সবাই একটু বলো তো। এই যে এই 3C, আমার কার্জারটা মুভ করছে দেখতে পাচ্ছ সবাই? এই 3C, জি জি হ্যাঁ। স্যার। আর ওপরের পুল আপের প্রত্যেকটার ড্রেন ক্যাপাসিটর দেখো, এই 2C, এই 2C আর এই 2C। তাহলে এই তিনটা 2C আর নিচের এই একটা সি, এরা সব কোথায় আছে বলো তো? কোন নোডে? আউটপুট নোডে। আউটপুট। এবং ক্যাপাসিটরগুলোর অপর টার্মিনাল কিন্তু একটা ফিক্সড ডিসিতে, দেখো এই পাবলিকের অপর টার্মিনাল গ্রাউন্ডে,
আর উপরের তিনজনের সবারই কোথায়, ভিডিডিতে। তার মানে ভিডিডিতে স্যার। এই তিনজন ক্যাপাসিটরকে আমরা প্যারালাল হিসেবে কনসিডার করতে পারি নাকি পারি না? পারি স্যার। পারো, ভেরি গুড। তাহলে এখন বলো তো, এই যে ওই তিনজন আর এই চারজন, মোট আমাদের আউটপুট নোডের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত তাহলে? 3, 4, 5, 6, 7, 8, 9, কত হবে তাহলে? 9C। কত সি বলো? 9C। দেখো তো পরের ফিগারে এই যে আউটপুট নোডে ক্যাপাসিট্যান্স 9C কেন লেখা, আর এই বাকিগুলো আর আলাদাভাবে লেখা নেই, দেখছো? তাদেরকে সবগুলোকে তুমি এখন অ্যাকুমুলেট করে এক জায়গায় করে ফেলছো, 9C। আর এই যে বাকি তিনটা ড্রেন টার্মিনাল, সরি সোর্স টার্মিনাল যারা ছিল সেগুলো কোথায় গেল? তাদেরকে তো তুমি কম্বাইন করতে পারো না, তাদেরকে ক্যান্সেল আউট করে দিয়েছিলাম, মনে আছে? তিনটাকে লাল কালি দিয়ে গোল দাগ দিয়ে ক্যান্সেল আউট করে দিয়েছিলাম না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝবা কিন্তু খুব ভালোভাবে ধীরে ধীরে। জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। তাহলে এই একটা, এই একটা, এই একটা, আর এই যে নিচের এই পাবলিক, দেখো তারা সব এই যে একটা নোডে কানেক্টেড, দেখছো? আউটপুট নোডে। তো এদেরকে আমি কম্বাইন করে তাহলে কত সি পেয়ে গেলাম আউটপুটে? 9C। আর কি কোনো ক্যান্সেল আউট করা বা কম্বাইন, এরকম কম্বাইন করার আর কোনো অপশন আছে তোমার হাতে? একে কি কম্বাইন করার কোনো অপশন আছে? নাই। না স্যার। একে কে কম্বাইন করার কোনো অপশন আছে? নাই। আর একে তো ক্যান্সেল আউট করে দিছিলাম আগেই। তাহলে সহজ কথায় দেখো, আমরা পরের এই ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন খুব ইজিলি। দেখো এই যে এদের দুজনকে তো আমরা কম্বাইন করতে পারি না, যেভাবে আছে ওভাবে রেখে দিয়েছি। আর প্রত্যেকটার গেটে আমরা কত পেয়েছিলাম বলো? নিচে 3 আর উপরে 2 করে করে যোগ করে করে 5C 5C 5C। আর এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, সবই ভিডিডি তারপর টার্মিনাল, এখানে একটা ছিল, আর এইখানে 3C ছিল। তো এই 3, এখানে 2, 4, 5, এখানে 2, 6, 7, আর এখানে 2, 8, 9। এই টোটাল 9C হচ্ছে আমরা আউটপুট নোডে পেয়েছি। আর এইখানে একটা ছিল যাকে কিনা আমরা আগেই এখান থেকে কিক আউট করে দিয়েছি। ক্যান্সেল করে দিতে স্যার। হ্যাঁ, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এই তিনজনকেও আমরা কি করে দিয়েছিলাম? ক্যান্সেল আউট স্যার। তাহলে এই টিল নাও যতটুকু পর্যন্ত আমরা সার্কিটটাকে সিম্পলিফাইড করে নিয়ে আসছি, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? স্যার 9C এরটা যদি একবার বলতেন। হ্যাঁ, আবার বলবো, সমস্যা নেই। 9C বুঝতে পারেনি, তাই তো? তো আমরা বলছি যে ক্যাপাসিটরগুলোকে আমরা সার্কিটটাকে সিম্পলিফাই করবো, তাহলে আমাদের অ্যানালিসিস সুবিধা হবে। যতটা কম্বিনেশন করে বা কাটসাট করে বাদ দিয়ে ক্যান্সেল আউট করে দিয়ে যতটা ছোট করে ফেলা যায়। তো দেখো এই যে আউটপুট, খেয়াল করে এই যে আউটপুট, তো এই যে আউটপুট নোডের সাথে সরাসরি কানেক্টেড ক্যাপাসিট্যান্স কই? দেখো এই একটা ক্যাপাসিটর আউটপুট নোডে কানেক্টেড, এর এক টার্মিনাল। হ্যাঁ, আর এই যে পাবলিক, দেখো এই যে এরও এক টার্মিনাল এইখানে। আর এখানে কিন্তু কানেকশন নেই, এখানে কিন্তু জাম্পিং। তাহলে খেয়াল করো এই যে আউটপুটের সাথে কানেক্টেড এই টার্মিনালের এই ক্যাপাসিট্যান্স আউটপুটে কানেক্টেড, অনুরূপভাবে এই ক্যাপাসিট্যান্সও আউটপুটের সাথে কানেক্টেড। তাহলে এই যে চারটা ক্যাপাসিট্যান্স আমি এখানে যে গোল করলাম, এদের সবাই এক টার্মিনাল কোথায় কমন বলো? আউটপুট নোড ওয়াইতে। আর অপর টার্মিনালগুলো দেখো, এটার গ্রাউন্ডেড, আর বাকি ওই উপরের তিনজনের অপর টার্মিনাল সব ভিডিডিতে। তাহলে এদেরকে আমরা প্যারালাল কানেক্টেড ক্যাপাসিটর হিসেবে কনসিডার করতে পারি। তো প্যারালাল কানেক্টেড ক্যাপাসিটর হলেই তাদের সরাসরি যোগ হয়ে যায় মানগুলো, ইকুইভ্যালেন্ট বা তুল্য ধারকত্ব বের করতে গেলে। তাহলে এই 3 দিনে 6 আর এই 3 9, টোটাল 9C আউটপুটে আমরা পাচ্ছি, আউটপুট নোডে ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দেওয়া ছিল। দেখো, compute the rising and falling propagation and contamination delays of the NAND gate driving ace identical NAND gates। তাহলে ও কিন্তু এখন একা নাই, কেউ আনমিউট করে রাখছো, যদি কিছু না বলো একটু মিউট করে নাও। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। যখন কথা বলবো তখন আনমিউট করে কথা বলবো, কোনো সমস্যা নেই। বাট এবার দেখো আমাদের এই ন্যান্ড গেটটা 3 ইনপুট ন্যান্ড, তো তার চেহারা গেট লেভেলে লিখলে এরকম। বাট সে কিরকম একা একা অপারেট করছে বলো? তার আউটপুটে অনুরূপ কতজনকে ড্রাইভ করছে সে? এরকম নিজের মতো 3 ইনপুট ন্যান্ড গেট কতজনকে সাপ্লাই দিচ্ছে সে বলো? ইন জেনারেলাইজ বলে দেওয়া আছে এই সংখ্যক। তাহলে এরকম করে করে কত সংখ্যক নিজের মতো ঠিক কত সংখ্যক ন্যান্ড গেটকে সে ড্রাইভ করছে আউটপুটে? এই সংখ্যক। তাহলে এই লোড সাইড থেকে আবার একটা ক্যাপাসিট্যান্স আমার এই আউটপুটে আসবে না?
এখনই তুমি এমনি বের করে রাখছো যে আউটপুট নোটে কত 9C, কত বের করে রাখছো বলো 9C। এবার আউটপুটে যারা আবার কানেক্টেড তাদের সম্মিলিত যে ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন সেটা এসে আবার কি এটার আউটপুটের উপর ইফেক্ট ফেলবে না? এটার আউটপুট ক্যাপাসিট্যান্স হিসেবে তারাও এখানে এসে লোডিং করবে না নাকি? অবশ্যই করবে, তাই কি না? এখানে একটু এঁকে দিই, খেয়াল করো। এই যে এই একটা ইনপুট, তো এর এর মতো আইডেন্টিক্যাল, খেয়াল করো, এর যেমন এই ড্রাইভ করছে যারা তারাও ঠিক ওর মতো অনুরূপ। তাহলে কি সুবিধা হবে? ইনফরমেশনটা কেন লাগবে? খেয়াল করো, এই প্রত্যেকটা ইনপুট ক্যাপাসিট্যান্স কত আমাদেরকে জানতে হবে না? প্রত্যেকটা ডিভাইসের ইনপুট ক্যাপাসিট্যান্স কত? তো প্রতি লাইন ইনপুটের জন্য ইনপুট ক্যাপাসিট্যান্স কত বের করে রেখে আসলে তুমি? হারি আপ, দেখে রেসপন্স করো দ্রুত। 5C 5C। তাহলে বলো, এই যে এই সংখ্যক যে সামনে আমি ড্রাইভ করছি প্রত্যেকেই কতটুকু করে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করবে? প্রত্যেকটা ইনপুট বলো 5C 5C। 5C তাহলে এইখানে প্যারালালি আরো কত টোটাল 5C, কত সংখ্যক? 8 সংখ্যক। তাহলে টোটাল 5AC এখানে প্যারালালে আসবে। কতটুকু প্যারালালে আসবে? আউটপুটগুলা লোডগুলাকে কনসিডার করলে কত বলো? 5AC। 5H তাহলে এই দুটাকে আবার কম্বিনেশন করে যখন আমি একটা বানিয়ে ফেলবো তখন কত হবে? 9C প্লাস 5AC 5AC ক্যাপাসিট্যান্স। এখান থেকে ক্যাপাসিট্যান্স কমন নিলে 9 প্লাস 5AC আউটপুট নোডের টোটাল ক্যাপাসিট্যান্স হবে এটা। দেখো তো এবার বুঝতে পারো কিনা, যে দেখো উইথ লোড লোড কনসিডার করলেই ওই 9C জায়গায় এখন আমাদের যে কমন নিয়ে তোমাদেরকে মাত্র দেখালাম 9 প্লাস 5AC, এটা কোথা থেকে আসলে এবার বুঝতে পারছো তোমরা? জি স্যার। এই জায়গাটা রিপিট করা লাগলে বলবা কিন্তু এনিয়ন। জি স্যার, আরেকবার বলবেন। ছোট করে এখানে লেখাও আছে যে আমাদের নর্মালি আগে শুধু আউটপুট নোটে কত ছিল বলো? 9C। আর এইটুকু কোথা থেকে আসলো? ফ্রম দ্য লোড। আমি যে ওই যে ঠিক আমার মতো এই সংখ্যক গেটকে আমি আউটপুটে ড্রাইভ করছি। আচ্ছা আরেকবার বলি, দেখো আমরা যাকে নিয়ে অ্যানালিসিস করছি সেই 3 ইনপুট ন্যান্ড গেটটা মনে করো এই, বাট সে তো একা নেই, সে ঠিক তার মতো অনুরূপ এই সংখ্যক ন্যান্ড গেটকে আবার আউটপুটে ড্রাইভ করছে। তো আমি এখন এখানে কত পেয়েছি বলো? টিল নাও 9C লোড কনসিডার না করে, বাট সে তো আরো কিছু ট্রানজিস্টরকে বা গেটকে, লজিক গেটকে সে অপারেট করছে এরকম করে কতজন? 8 জন। তো প্রত্যেকজন আমি পেলাম কি, আমি আমি নিজের ক্ষেত্রেই দেখছি যে এটারই একটা ইনপুট লাইন কতটুকু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে? গেট ক্যাপাসিট্যান্স 5C। তাহলে এখানে প্রত্যেকেই একটা একটা করে সিঙ্গেল ইনপুট লাইন, মানে কি প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য 5C এটাও কত? 5C। এরকম ভাবে যদি 8 সংখ্যক হয় তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স কতটুকু? 8 গুণ 5C, তাহলে কত পাবো বলো? 5AC। 5AC তাহলে সেই 5H সবগুলাকে এই সবার এই কন্ট্রিবিউশনকে এইখানে প্যারালালে আমি আবার একটু লিখতে চাইলাম 5AC। লেখার পরে এই দুটাকে কম্বাইন করে আবার একটা সিঙ্গেল একটা লিখবো। তো সেটাকে 9C প্লাস 5AC, তো কমন নিলে 9 প্লাস 5AC 5AC টোটাল আউটপুট নোডে ক্যাপাসিট্যান্স, যেটা কিনা এখানে লেখা আছে। যারা বলছিলে বা যে বলছিল রিপিট করতে, এখন কি সে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ওকে, এই পর্যন্ত আসতে পারলেই এবার আমরা হচ্ছে ক্যালকুলেশনে যেতে পারবো। বাট ক্যালকুলেশনে যেতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ডিলেটা এস্টিমেট করতে বলা হচ্ছে। তো আমাদের এই উদ্দেশ্যটা কি? আমরা কিন্তু অন্ধের মতো আগাচ্ছি না, কাজ কি আমাদের? আমরা হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করতে চাই। দেখো টাউ বা টি ইজ ইকুয়াল টু আরসি। তো আরসি ল্যাডার আকারে প্রকাশ করলাম, বা আরসি নেটওয়ার্ককে আমরা কনভার্ট করতে চাইলাম। তো ক্যাপাসিট্যান্স গুলোকে আমরা এনে ফেলছি টোটাল, আর আর গুলো তো আমরা বাই ডিফল্ট কি করে নিতে পারি? সাথে সাথে ক্যালকুলেট করে নিতে পারি। এগুলোকে কিন্তু আমরা এখন আর বসাইনি, কারণ কি সবগুলো এখন বসিয়ে আমরা সবগুলো একসাথে হিসাব নিকাশ করতে পারবো না। হ্যাঁ, আমরা প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা ভাবে সার্কিটটা কেমন হবে সেটা আমরা শুধু সেই পার্টটুকু আঁকবো, বাকি সবকিছু আমরা ক্যান্সেল আউট করে দিব, তাহলে আমাদের হিসাব নিকাশ সুবিধা হয়ে যাবে। বি কেয়ারফুল। আমরা কোন উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি? প্রথমে আমরা 3 ইনপুট ন্যান্ড গেট, ওকে, যে কোনো একটা আরবিট্রারি গেট আমরা, ওরা আমাদের ড্র করতে বলছে, করলাম। করে এর উইথ গুলাকে একটা নির্দিষ্ট কন্ডিশন মেনে আমি চুজ করে ফেললাম। এরপর আমি কি করলাম? আমার ডিলে এস্টিমেট করতে হবে। তো ডিলেতে আমার আর আর সি লাগবে। তো আর গুলা বলছি আমরা যখন যে রাইজিং কন্টামিনেশন ডিলে বা ফলিং কন্টামিনেশন ডিলে
বা রাইজিং প্রপাগেশন দিলে বা ফলিং প্রপাগেশন দিলে যে কোনো একটা কেস যখন বিবেচনা করবো, স্পেশালি সেই কেসের জন্য সার্কিটের যে যে লাইনগুলো থাকা দরকার সেইগুলোকে রেখে বাকিগুলোকে আমি সেখান থেকে ক্যান্সেল আউট করে দিব। তো রেজিস্ট্যান্স আমরা তখন রিপ্লেস করব। উইথ জানা থাকলে রেজিস্ট্যান্স আমরা খুব সহজেই বের করতে পারি। তো আমরা এখন আপাতত কি নিয়ে কাজ করছি? ক্যাপাসিট্যান্স ভ্যালুগুলোকে ইন্ট্রোডিউস করে ক্যাপাসিট্যান্সগুলোকে আমরা কম্বাইন করে সার্কিটটাকে সিম্পলিফাইড করে অ্যাট লাস্ট আমরা এই পর্যন্ত আসতে পারছি, এই ফাইনাল ফর্মে। সরি, এটা না, এই যে লোড সহ কনসিডার করে অ্যাট লাস্ট ফাইনাল ফর্ম। এরপর আমি ক্যালকুলেশনে যাব এবং প্রত্যেকটা কেস দেখো, রাইজিং প্রপাগেশন ডিলের জন্য সার্কিট আলাদা হবে, ফলিং এর জন্য আলাদা হবে, রাইজিং কন্টামিনেশনের জন্য আলাদা হবে, আর ফলিং কন্টামিনেশনের জন্য আলাদা হবে। তো বললাম যে কেস ওয়াইজ আমরা সার্কিট আমরা কাস্টমাইজ করে ড্র করব, তাতে কি সুবিধা হবে? আমাদের কমপ্লেক্সিটি অনেক কমে যাবে, ঠিক আছে? আমাদের কোনো এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো একটা জিনিস আমাদেরকে এখন জানতে হবে, সেটা হচ্ছে এলমোর ডিলে মডেলটা আবার কি জিনিস। কারণ কি, ওরা আমাদেরকে ডিলে এস্টিমেট করতে বললো, বাট ইউজিং দ্য এলমোর ডিলে মডেল। তো সেই জিনিসটা আবার কি, সংক্ষেপে দেখে আসি। আচ্ছা, তোমাদের কাছে একটু কোশ্চেন জিজ্ঞাসা করি, একটু বলো তো যে সে ল্যাডার সার্কিট কাকে বলে? ল্যাডার, LADDER, বলতে পারবা? ল্যাডার সার্কিটের সংজ্ঞা বলতে পারবা? কাকে বলে? এই আমার কোশ্চেনটা বুঝতে পারছো? তোমরা সাপোজ হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যখন তোমরা পড়ছো, তখন RC ল্যাডার এরকম কোনো কিছু নাম শোনো নাই তোমরা? আচ্ছা, স্যার কন্ট্রোল সিস্টেমে ছিল। কন্ট্রোল সিস্টেমে থাকার কথা। তো জি স্যার। জিনিসটা কি কেউ বলতে পারবো না আমরা? সংজ্ঞা তো স্যার মনে নাই। সার্কিটটা দেখতে কেমন তাও কি মনে নাই? সার্কিটটা স্যার লেয়ার বা মানে স্যার অনেকগুলো মইয়ের মতো। হ্যাঁ, একদমই তাই। এই কথাটাই আমি শুনতে চাচ্ছি। ল্যাডার কথাটার বাংলাটা মনে রাখলে তো হয়ে যায়। কি বলো? মই। জি স্যার মইয়ের মতো। মইয়ের মতো, একদমই তাই। ভেরি গুড। এবার দেখো, একটু বলি, আমরা ওই যে দেখো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যখন আমরা তৈরি করতাম, সে এরকম এরকম সার্কিট আমরা দেখতাম না? একটা প্যারালাল, অল্টারনেটিং প্যারালাল, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, এরকম নেটওয়ার্ক দেখছি না আমরা? জি স্যার মেজারমেন্টে দেখছি। এরকম মেজারমেন্টও দেখে থাকবা। এরকম তারপর দেখা যাচ্ছে এখানে একটা অপ অ্যাম্প বসিয়ে আমরা এটা সেটা করছি, তার কম্প্যারিজন এটা সেটা করছি না আমরা এরকম? তো এরকম ধরনের সার্কিটকে আমরা ল্যাডার জি সার্কিট স্যার। বলি। কেন? এই যে মই, খেয়াল করো, এই যে মই, হুম, আমরা উঁচু জায়গায় উঠতে ব্যবহার করি, হুম, গাছে উঠতে ব্যবহার করি, এগুলা হরহামেশা গ্রামের মানুষ যারা, বিশেষ করে আমরাও তো ছোটবেলায় এগুলোতে হরহামেশা ইউজ করছি, এখনো ইউজ করি বাড়িতে গেলে আম পাড়তে, জাম পাড়তে। তো খেয়াল করো, তো এগুলার এই যে সাইড রেইল, এটা হচ্ছে এই যে সাইড রেলের মতো, আর স্টেপ বা যে ধাপগুলো বেয়ে বেয়ে আমরা উপরে উঠি, সেই ধাপগুলোর মতন হচ্ছে প্যারালাল গুলা। তো এটা, আর এটা তো গ্রাউন্ড রেইল। তো এটার অনেকটা দেখতে এই নেটওয়ার্কের মতো, এই মইয়ের মতো। এই জন্য এদেরকে এই ধরনের সার্কিট গুলোকে আমরা কি বলি বলো? ল্যাডার সার্কিট। কি বলি আমরা? ল্যাডার সার্কিট। তো এই কনসেপ্টটা আমাদের এখানে একটু লাগবে। দেখো, এলমোর সাহেব উনি ডিলে এস্টিমেট করার জন্য একটা পদ্ধতি উনি বলে গেছেন, সাজেস্ট করে গেছেন। খেয়াল করো, এলমোর ডিলে মডেলটা কি, এবার একটু সবাই বুঝে নাও। এই একটা পেজে মডেলটা খুব সংক্ষেপে বলে দেওয়া আছে, একটু বুঝে নাও। ওয়ান ট্রানজিস্টরস লুক লাইক রেজিস্টর। যে কোনো ওয়ান ট্রানজিস্টর মানে কি, একটা রেজিস্ট্যান্স দিয়ে তাকে আমরা রিপ্লেস করবো। তোমরা সবাই জানো ওয়ান ট্রানজিস্টর মানে একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স, নাথিং এলস। আচ্ছা, এরপরে কি বলছি? পুল আপ অ্যান্ড পুল ডাউন নেটওয়ার্ক মডেলড অ্যাজ আরসি ল্যাডার। তার মানে কি, পুল আপ নেটওয়ার্ককেও আমি আরসি ল্যাডার হিসেবে আমি প্রকাশ করতে পারবো, পুল ডাউন নেটওয়ার্ককেও আমি আরসি ল্যাডার হিসেবে প্রকাশ করতে পারবো। একবার প্রকাশ করতে পারলেই দেখো এরকম ল্যাডার সার্কিট হিসেবে, এটা কি একটা ল্যাডার নেটওয়ার্ক না? দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সেই সাইড রেইল, হ্যাঁ, এখানে এন সংখ্যক ক্যাপাসিট্যান্স আছে প্যারালালে, আর
আমাদের রেজিস্ট্যান্স আছে সিরিজে, সিরিজ এলিমেন্টগুলো রেজিস্ট্যান্স আর প্যারালাল এলিমেন্টগুলো ক্যাপাসিট্যান্স। এন সংখ্যক ক্যাপাসিট্যান্সের জন্য একটা ইন জেনারেলাইজ সার্কিট এখানে ড্র করা আছে। তাহলে এটা একটা কি বলতো, আরসি ল্যাডার নেটওয়ার্ক বলা যাবে এটাকে, জি স্যার। বলা যাবে কিনা? এবার দেখো, এরকম যদি কোনো ল্যাডার নেটওয়ার্ক হয়, তাহলে ওই ল্যাডার নেটওয়ার্কের আরসি ডিলে, অ্যাকর্ডিং টু এলমোর মডেল, এলমোর ডিলে মডেল অনুযায়ী আরসি ল্যাডারের ডিলের ইকুয়েশনটা ওরা কিভাবে লিখছে দেখো, সবাই খেয়াল করো ইকুয়েশনটা। টিপিডি অর্থাৎ প্রপাগেশন ডিলে নিয়ারলি ইকুয়াল টু নোড আই। তাহলে দেখো সামেশন অফ নোড আই টু এন সংখ্যক নোড পর্যন্ত। তো রেজিস্ট্যান্স আই টু সোর্স, তর্কে যে নোড আমি যখন কনসিডার করব সেই নোড থেকে সোর্স পর্যন্ত, এবং ওই নোডে তখন কত ক্যাপাসিট্যান্স আছে। হয়তো আমাদের এই ইকুয়েশন দেখলে আমাদের ভয় লাগে, জিনিসগুলো কি হচ্ছে না হচ্ছে। এটা অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে একটু যদি এখানে পাশাপাশি দেখিয়ে দিই, আই হোপ আমাদের সমস্যা হবে না। একটু দেখো কি বলছে, টি পিডি ইজ ইকুয়াল টু কি বলছে, সামেশন অফ আই টু সে এন আর আই টু সোর্স সি আই। এটার মানে কি অ্যাকচুয়ালি, এটার মানেটা অনেকটা এরকম, দেখি একটা দুইটা আমরা আর অন নিলাম, এটাকে বললাম সি ওয়ান, দুইটা নিয়ে তিনটা নিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এটাকে বললাম সি টু, তিনটার জন্যই দেখাই। এটাকে বললাম আর থ্রি, এটাকে বললাম সি থ্রি। খেয়াল করো তো এই ইকুয়েশনটা কিভাবে আসলে আসবে। সামেশন মানে কি বুঝি, একই টাইপের অনেকগুলো জিনিস যোগফল হবে সবগুলো আই। তো আই এর মান মনে করে প্রথম লুপে আই এর মান অন, প্রথমটাতে আই এর মান অন মানে কি ফার্স্ট নোড, এটা হচ্ছে ফার্স্ট নোড। কালার চেঞ্জ করি আমরা, দেখো এটা হচ্ছে ফার্স্ট নোড, সেকেন্ড নোড, থার্ড নোড, খেয়াল করবা। তো আই এর মান প্রথমে আসবে অন, তার মানে আর অন টু সোর্স। হ্যাঁ, তো সরি একটুখানি আমাদের ভুল হচ্ছে, আচ্ছা এটা আমাদের আর অন বলছে, এটা আমাদের থাকুক। আচ্ছা ফার্স্ট নোড কিন্তু অ্যাকচুয়ালি এইটা, হ্যাঁ, সেকেন্ড নোড হচ্ছে এটা, থার্ড নোড হচ্ছে এইটা অ্যাকচুয়ালি। আচ্ছা এরপরে দেখো ফার্স্ট নোড মানে কি, এই ফার্স্ট নোডের এই ক্যাপাসিটরটা চার্জ হইতে ফুল চার্জ হয়ে সবার আগে ফুল চার্জ কে হবে একটু বলো তো, সবার আগে ফুল চার্জ কে C1 হবে, সিওন, তাই না? সিওন সবার আগে ফুল চার্জ হবে, ভেরি গুড। তারপরে সি টু ফুল চার্জ হবে, তারপরে সি থ্রি ফুল চার্জ হবে সবার শেষে। এই জন্য খেয়াল করো যে এই ফার্স্ট নোডের ক্যাপাসিট্যান্স চার্জ হইতে যে টাইম লাগবে সেটাকে মনে করো টি অন, এটা টি টু, এটা টি থ্রি। তো এই টি অন টি টু টি থ্রি সব যোগ করো। তো টি মানে কি, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের গুণ, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের গুণ, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের গুণ। সেটাই দেখো এখানে আমরা কিভাবে লিখছি। তাহলে আই এর মান প্রথমে কত, ওয়ান। তাহলে আর আই টু সোর্স মানে কি, যততম নোড বিবেচনা করবো এই নোড থেকে সোর্স পর্যন্ত রেজিস্ট্যান্স। তাহলে আর অন টু সোর্স, তাহলে এক নম্বর নোড থেকে সোর্স পর্যন্ত রেজিস্ট্যান্স কত বলো, আর অন গুণিতক সিআই, অর্থাৎ কি ওই আই তম নোডে কত ক্যাপাসিট্যান্স কানেক্টেড আছে। তাহলে প্রথম নোডে কত মানের ক্যাপাসিট্যান্স আছে বলো, সি অন, C1 যোগ এই যে সামেশন আছে একই ধরনের। এবার আই এর মানে এবার টু, সেকেন্ড নোড, তাহলে আই টু নোড টু সোর্স, তাহলে আই থেকে এই যে দ্বিতীয় নোড থেকে সোর্স পর্যন্ত টোটাল রেজিস্ট্যান্স কত এবার বলো, সিরিজ R2 রেজিস্ট্যান্স R1 plus আর ওয়ান R2 প্লাস আর টু টাইমস ওই নোডে ক্যাপাসিট্যান্স কত, সি টু, অর্থাৎ নোড টু তে ক্যাপাসিট্যান্স সেটা কত, সি টু। অনুরূপভাবে তিন নাম্বার আর থ্রি, নোড থ্রি টু সোর্স, তাহলে রেজিস্ট্যান্স কত, টাইমস ওই নোডের ক্যাপাসিট্যান্স কত, সি থ্রি। তো দেখছো এই প্রথম এটা হচ্ছে টি ওয়ান, এটুকু হচ্ছে সেই আমাদের এখানে যেটা টি টু লিখছি সেই টি টু, এটা হচ্ছে আমাদের সেই টি থ্রি। এইভাবে হচ্ছে ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে, ইকুয়েশনটার কনসাইজ ফর্ম। এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে এরকম লেখা যাবে। দেখো এখানে একটা পরের লাইনে লিখছে আর অন সি অন যোগ আর অন আর প্লাস আর টু সি টু, এরকম ভাবে ডট ডট এন তম নোডের জন্য আর অন প্লাস আর টু ডট ডট আর এন টাইমস এন তম নোডের ক্যাপাসিট্যান্স সি এন। তাহলে কোনো ল্যাডার নেটওয়ার্ক থাকলে ওই ল্যাডার নেটওয়ার্কের টোটাল খেয়াল করবা কিন্তু,
যে এনতম নোড সব থেকে লাস্ট ক্যাপাসিট্যান্স যে আছে সেও ফুললি চার্জ হবে। এই কন্ডিশন মেনেই আমাদের টোটাল যে ডিলে সেই ডিলের ক্যালকুলেশন করার ইকুয়েশন কিন্তু এটা। এই বুঝতে পারছো সবাই? এই আরসি ডিলে মডেল বা কোনো রকম ল্যাডার নেটওয়ার্ক থাকলে সেখানে ডিলে মডেলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যে ইকুয়েশনটা কিভাবে ইউজ হবে? পারা যাবে কিনা? জি স্যার। আচ্ছা, এখন আমি কি সলিউশনের মধ্যে যাব আজকে? না স্যার, আজকে এই পর্যন্তই থাক। স্যার আজকে থাক স্যার। তাহলে এই সলিউশন, এই 4টা সলিউশন দেখলে মনে হচ্ছে খুবই ছোট, বাট এখানে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। তো বেটার তাহলে তোমাদেরকে তাহলে কথা দিতে হবে আমাকে যে তোমরা এই পর্যন্ত যতটুকু আমরা বেসিক ক্লিয়ার করছি বা এই সার্কিট পর্যন্ত বা এই ইলমোর ডিলে মডেল পর্যন্ত তোমরা 100% ক্লিয়ার হয়ে আসবে নেক্সট ক্লাসের আগে। আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে আমরা ক্লাস করব না, শনিবার দিন আমরা এই সলিউশনটা করব। বাট ওই ক্লাসে আসার আগে প্রত্যেককে আজকের এই ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করে আসতে হবে। ওইদিন কিন্তু আমি আর প্রথম থেকে কোনো কিছু আর রিপিট করব না, জাস্ট সরাসরি এসে এই লাস্ট পেজের এই সলিউশনটা দেখাবো। সবাই রাজি? জি স্যার। ওকে স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে।